সম্মানিত বন্ধুগণ, আসসালামু আলাইকুম। দূরে কাছে দেশে অথবা দেশের বাইরে থেকে প্রিয় বন্ধুরা ঠিক এই মুহূর্তে যেখান থেকে বাস্তব জীবনের গল্প শোনার জন্য আমার সাথে জয়েন করেছেন আমি আপন। আর যে আপন জীবনের গল্পের 890তম পর্বে আপনাকে বরাবরের মতো স্বাগতম জানাচ্ছি। বন্ধুরা, আজ আমি আপনাকে শোনাবো বরিশালের ছেলে মোহাম্মদ আকাশের জীবনের হৃদয় কাঁপানো এক পারিবারিক বাস্তব জীবন কাহিনী। বন্ধুরা, আজকের গল্পের টাইটেল যে বউর উপর রাগ করে বিয়ে করে শাশুড়িকে। এই গল্পটা বরিশালের এক প্রত্যন্ত গ্রামের এক বাস্তব জীবনের গল্প। রাগ করা ভালো, কিন্তু এতটাও রাগ করা উচিত নয় যতটা রাগ করলে মানুষ তার নিজের ক্ষতি করে। রাগের বশবর্তী হয়ে বরিশালের ভাই আকাশ এমন এক কাণ্ড ঘটিয়েছে যেটা শুধু সে নয়, তার পরের প্রজন্মের প্রত্যেকটা মানুষের জীবন অভিশপ্ত করে তুলবে। আশা করব শুরু থেকে শেষ পর্যন্ত বরিশালের ভাই আকাশের জীবনের বাস্তব গল্পটা আমার মুখ থেকে শুনবেন এবং গল্প শেষে আকাশ ভাইকে আপনার মতো করে একটা মন্তব্য কমেন্ট বক্সে লিখবেন। ধন্যবাদ সবাইকে। সম্মানিত বন্ধুগণ, আসসালামু আলাইকুম। আমার নাম মোহাম্মদ আকাশ, আমার বাড়ি বরিশাল। বন্ধুগণ, আমি আমার জীবনের গল্পটা শুরু করার শুরুতে আপনাদেরকে আমার পরিবারের বিষয়ে জানিয়ে রাখি। আমার পরিবারে আমি আছি, আমার বাবা আছে, মা আছে, তাছাড়া রয়েছে আমার ছোট দুইটা বোন সহ বড় একটা বোন। আমরা টোটাল 3 বোন 1 ভাই। আমাদের পরিবারটা বরিশাল শহর থেকে মেলা দূরে কোনো এক ছোট্ট গ্রামের এক নিম্ন মধ্যবিত্ত পরিবার। আমার বাবা পেশায় একজন কৃষক। আমার বাবার পেশা যদিও কৃষিকাজ হয়ে থাকে, তবে আমাদের অনেকগুলো জায়গা সম্পত্তি আছে। মোটামুটি আমাদের প্রচুর জায়গা সম্পত্তি থাকার কারণে কৃষিকাজ করেও আমাদের পরিবারটা অনেক ভালোই চলতেছিল। আমাদের পরিবারে তেমন কোনো অভাব অনটন দুঃখ কষ্ট ছিল না। সুখে শান্তিতেই আমার শৈশবের দিনগুলো কাটে। আমি পড়াশোনার প্রতি মোটামুটি অনেক ভালো ছিলাম। আমার আব্বা একটু রাগী প্রকৃতির মানুষ ছিল। আমার আব্বা গ্রামের মানুষের সাথে খুব ঝগড়াঝাটি করতো। এজন্য গ্রামের মানুষ আমার বাবাকে খুব বেশি একটা পছন্দ করতো না। গ্রামের সবাই এক নামেই বলতো যে আমার আব্বার নাম ছিল আক্কাস আলী। আক্কাস আলী ভীষণ খারাপ টাইপের একজন মানুষ। আমার আব্বাকে কেউ দেখতে পারতো না এবং গ্রামের প্রায় বেশিরভাগ মানুষের সাথে আমার আব্বার মারামারি হতো, বিশেষ করে আইল এবং জায়গা সম্পত্তি নিয়ে। অনেকেই বলে আমার বাবা নাকি একটা সময় মানুষকে মেরে তাদের জায়গা দখল করে ফেলতো। জমি বন্ধক নিত কাজ করার জন্য, ফসল ফলানোর জন্য বন্ধক দেওয়া জমি আমার বাবা বন্ধক নিত এবং সেই জমি আমার আব্বা একটা সময় দখলে নিয়ে যেত এবং যার জমি তাকে আর ফিরিয়ে দিত না। জাল দলিল করে এরকম গ্রামের অনেক মানুষের জায়গার সম্পত্তি আমার আব্বা দখল করে নেয়। এজন্য গ্রামের মানুষ আমার আব্বাকে বরাবর মতো অনেক ঘৃণা করে। বাবার ছেলে হিসাবে মানুষ আমাকেও ঘৃণা করে, কিন্তু আমাকে ভয় পায়। আমি যথেষ্ট পরিমাণের বেপরোয়া একটা ছেলে ছিলাম। যদিও পড়াশোনা খুব ভালো করতাম, কিন্তু আমি ছিলাম প্রচুর পরিমাণে দুষ্ট প্রকৃতির একটা ছেলে। কাউকে মানতাম না, কারো কথা শুনতাম না। গ্রামের বাড়িতে কারো ফল গাছে ফল ধরেছে, তাকে না বলি সেখান থেকে আমরা ফল নিয়ে আসতাম এবং ফল খেয়ে ফেলতাম। কেউ প্রতিবাদ করলে তাকে রাতের অন্ধকারে গিয়ে পিটাইতাম। এত পরিমাণের বেপরোয়া একটা জীবনযাপন আমি করতাম, কিন্তু পড়াশোনায় আমি মোটামুটি অনেকটা ভালোই ছিলাম, ভালো স্টুডেন্ট ছিলাম। এইভাবে পড়াশোনা করতেছি। আমাদের বাড়ির পাশেই একটা স্কুল আছে, হচ্ছে আপনার হাই স্কুল। ওই স্কুলে আমি পড়াশোনা করি। সব ছাত্রছাত্রীর মতো আমিও স্কুল ড্রেস পরে স্কুলে যাই এবং স্কুল থেকে ফিরে আসি। ব্যক্তিগতভাবে আমি যেমন হই না কেন, বাট স্টুডেন্ট হিসাবে, ছাত্র আকাশ হিসাবে আমি কিন্তু শিক্ষকদের কাছে অনেকটাই ভালো। এমন করে দিন আর রাতগুলো পার হতে হতে একটা পর্যায়ে আমি তখন ক্লাস 9-এ উঠি। ক্লাস 9-এ ওঠার পরে আমাদের স্কুলে একটা মেয়ে হঠাৎ করে ইতি নামের একটা মেয়ে আমাদের স্কুলে হঠাৎ করে ভর্তি হয়। ইতি আমাদের স্কুলে ভর্তি হয় যখন ক্লাস 9-এ পড়ি তখন। তো জানতে পারলাম এই ইতি নাকি আগে তার নানু বাড়িতে থাকতো, মানে তার নানু বাড়ি থেকে পড়াশোনা করতো। এখন ক্লাস 9-এ আমাদের সাথে সে রেজিস্ট্রেশন করেছে, আমাদের সাথে পড়াশোনা করবে। তো এই মেয়েটা দেখতে অনেক সুন্দরী, মানে স্কুলের যত পোলাপাইন আছে মোটামুটি সবাই তারে খুব বেশি একটা পছন্দ করে ফেলে এবং ব্যক্তিগতভাবে এই মেয়েটাকে আমার নিজেরও অনেক ভালো লাগে। তো যেই মেয়েকে আমার ভালো লাগবে এই মেয়েকে তো আর কেউ পছন্দ করলেও তার হবে না, এটা তো সোজাই কথা। তো আমি মেয়েটাকে অনেক পছন্দ করি। আমার তারে বউ বানানোর একটা স্বপ্ন জাগে ক্লাস 8-এ পড়া অবস্থায়। ক্লাস 8-এ থাকতে আমার ভিতরে এই জিনিসটা জাগে যে আমি তাকে আমার ঘরের বউ বানাবো। এই জন্য এই মেয়েটার সাথে আমার যখনই দেখা হইতো আমি তারে বউ বলে ডাকতাম, কারণ আমাকে তো অনেকেই ভয় পাইতো। স্কুলের প্রায় সব স্টুডেন্টগুলোই ভয় পাইতো এবং শিক্ষকরাও আমাকে ভালোই জানতো। আমার সাথে কেউ লাগতে আসতো না, কোনো শিক্ষকরাও। তো এই জন্য আমি ওকে বউ করে ডাকতাম। যেখানে দেখা হইতো এই বউ কেমন আছো, ইতি বউ, এরকম করেই ডাকতাম। তো এমন করে ডাকতে ডাকতে একটা পর্যায়ে মেয়েটা রাগও করে না, আবার খুশিও হয় না, এমন একটা পর্যায়ে থাকে।
এরকম হতে হতে সবসময় তাকে আমি বউ ডাকি। আমি মনে মনে সবাই মানে মনে মনে তো ভাবি এবং সকল ছাত্রছাত্রীদেরকে বলি এটা তোমার ভাবি এবং তোমার ভাবির দিকে খেয়াল রাখো, এরকম করে সব স্টুডেন্টদেরকে বলি। তা সবাই ওকে ভাবি করেই ডাকে। স্কুলের মধ্যে ও সবার ভাবি একটা নামে পরিচিত। এমন করে ক্লাস 9-এর গণ্ডি পার হয়ে আমরা তখন ক্লাস 10-এ উঠি। যখন ক্লাস 10-এ উঠি, ক্লাস 10 উঠার পরে আমাদের এলাকার একজন শিক্ষক আছে। আমাদের শিক্ষকটার নাম হচ্ছে হাবিব স্যার। হাবিব স্যার মোটামুটি একটু অনেক কড়া, মানে কড়া প্রকৃতির একটা শিক্ষক। তিনি আসলে কাউকে খুব বেশি একটা মানে না, আমাকেও যদি কিছুটা মানে, কিন্তু অন্য শিক্ষকদের মতো হাবিব স্যার ঠিক একরকম না, একটু ব্যতিক্রম ধর্মী শিক্ষক আর কি। হয় না যে স্কুলে কিছু শিক্ষক থাকে রাগী, এবং ওই রাগী শিক্ষকের মাঝে হাবিব স্যার একটু রাগী ছিল। তো রাগী থাকার কারণে আমি ইতিকে বউ করে ডাকছি। একদিন স্যারের বিষয়টা শুনে গেছে, মানে আমি হচ্ছে ক্লাস 6-এর এদিক থেকে আসতেছিলাম, তাই আমি বললাম যে এই বউ কী করো এখানে, এরকম করে ডাক দিছি। স্যারের কথাটা শুনছে হাবিব স্যার, শোনার পরে আমাকে ডাকছে। ডাকার পর আমাকে জিজ্ঞেস করছে, মানে ক্লাসরুমে না, আমাকে অফিস রুমে গিয়ে জিজ্ঞেস করলো যে কী ব্যাপার আকাশ, তুমি এরকম করে কাকে বউ করে ডাকলা এমন করে। তা আমি কিছু বলি না। স্যার তখন কী করলো, ইতিকে ডাকলো। ইতিকে ডাকার পরে ইতিকে জিজ্ঞেস করলো যে ইতি ওকে তোমাকে বউ করে ডাকছে? ইতি বলতেছে না স্যার, আমাকে বউ বলে ডাকে নাই। তো স্যার বলতেছে যে না, আমি নিজের কানে শুনেছি ও তোমাকে বউ করে ডাকছে, তুমি অস্বীকার করতেছো কেন? ইতি বলে না স্যার, ও তো আমাকে বউ করে ডাকে নাই। ইতিও আসলে মূলত আমাকে ভয়ই পাইতো, আমি যেটা পরে বুঝলাম আর কি, ভয়ের কারণে ও তখন এই কথাটা বলছে। তো স্যার তখন বলে যে অপরাধ করে মূলত সে অপরাধী না, যে অপরাধ সহ্য করে সে হচ্ছে বড় অপরাধী। এই সমাজ খারাপ মানুষের জন্য নষ্ট হয় না, নষ্ট হয় ভালো মানুষরা যখন চুপ হয়ে যায়। ইতি তুমি ভালো একটা স্টুডেন্ট, অথচ একটা বদমাইশ ছাত্রের জন্য তুমি তার পক্ষ নিলা, সুতরাং তুমি তাকে নষ্ট করলা। এই বলে স্যার আমার সামনে ইতিকে বেতের আঘাত করে, মানে ইতিকে মারে, যেটা মনে হলো যেন প্রতিটা আঘাত আমার হৃদয়ে এসে লাগলো। মানে আমি প্রচণ্ড রকমের রেগে গেলাম। আমি স্যারকে বললাম যে স্যার, অন্যায় আমি করছি, আপনি চাইলে আমাকে মারতে পারেন, কিন্তু আপনি ইতিকে কেন মারতেছেন? স্যার আমাকে বলে যে ইতি তোর অন্যায়টাকে সাপোর্ট করেছে, এই জন্য তোর চেয়েও বড় অপরাধী ইতি। এটা বলে স্যার ইতির গায়ে হাত তোলে। আমার নিজের কাছেও বিষয়টা অনেক খারাপ লাগে যে স্যার ইতিকে কেন মারে, এবং এই ইতিকে মারার কারণে আমি তখন ক্লাস 10-এ পড়া অবস্থায় একদিন স্যারের উপরে খুব রেগে যাই, মানে প্রচণ্ড রকমের রেগে গিয়ে স্যার যখন সুন্দর পরে, স্যার কিন্তু আবার কোচিং করাইতো, মানে স্কুলে কোচিং করাইতো। মাগরিবের পরে স্যার যখন যাচ্ছিল, আমি আমার এলাকার কিছু পোলাপাই নিয়ে স্যারকে ভেদর মারি, যেটা আমার জীবনের সবচেয়ে চরম ভুল ছিল। এবং স্যারকে আমি মারার পরে আমাকে স্কুল থেকে টিসি দিয়ে বের করে দেয়। এবং বের করে দেওয়ার পরে আমার বাবাও এই বিষয়টা খুব স্বাভাবিকভাবে নিতে পারে নাই। আমার বাবাও যদি রাগী প্রকৃতির একটা মানুষ ছিল, মানে কাউকে পরোয়া করতো না, কাউকে মানতো না, তো তারপরে আমার বাবাও এই জিনিসটাকে সাপোর্ট করে নাই। বাবাও আমাকে বললো যে এই কাজটা তুই মোটেও ভালো করিস নাই, একজন ছাত্র হয়ে তুই শিক্ষকের গায়ে হাত তুললি, তুই আমার সন্তান হতে পারিস না। এই বলে বাবাও আমার সাথে খুব বেশি একটা কথা বলে না। বরাবর তখন বিয়ে হয়ে যায়, এবং ছোটো বোনগুলো তখন আমাদের ওই স্কুলেই পড়াশোনা করতো। আমার ছোটো বোনকে আমি বলতাম যে এটা তোদের ভাবি, এরকম করে দুষ্টুমি করতাম। তা আমার ছোটো বোনরা ইতিকে ভাবি করে ডাকতো। এমন করে অনেক দিন কেটে গেল, বাট আমি তখন আর স্কুলে আসি না। স্কুলের সামনেই মাঠে এখানে সেখানে বসে থাকি। ইতিকে দেখি রাস্তাঘাটে দেখা হলে বউ করে ডাকি। এমন করে বেশ কয়েকদিন কেটে যাওয়ার পরে একদিন প্রচণ্ড রকমের বৃষ্টি আসছিল, বৃষ্টি ভেজা বিকাল। তো মেয়েরা সবাই হচ্ছে স্কুলের বারান্দায় দাঁড়িয়ে আছে, যেহেতু বিকাল পর্যন্ত হয়ে গেছে, বৃষ্টি আসতেছে, তারা যাইতে পারতেছে না। একটা সময় সন্ধ্যা নেমে আসছে। যখন সন্ধ্যা নেমে আসছে, সব মেয়েরাই প্রায় বাড়ির দিকে হাঁটা ধরছে, যেহেতু সন্ধ্যা নেমে আসছে, এখন আর কী করবে, বাড়িতেও যেতেই হবে। সবাই বাড়ির দিকে যাচ্ছে বৃষ্টির মধ্যে ভিজে ভিজে। এমন সময় আমি তখন দোকান থেকে একটা ছাতা নিয়ে বের হলাম, দেখলাম ইতি একা একা হেঁটে যাচ্ছিল, মানে একা একা হেঁটে যায়। এবং আমি তখন গিয়ে আমার ওই ছাতাটা তার মাথার উপরে ধরলাম। ধরার পর আমাকে বলে না না না, দরকার নেই আকাশ, কেউ দেখলে মাইন্ড করবে, সন্দেহ করবে। আমি বললাম সন্দেহ করবে কেন, সন্দেহ করার কী আছে। এমন করে একেবারে ঝুমুর বৃষ্টির ওই সন্ধ্যায় আমি আর ইতি একেভাবে বাংলার মেঠোপথ ধরে হেঁটে যাচ্ছিলাম। অনেকটা দূর যাওয়ার পরে একটা বটগাছ পেলাম, এবং ওই বটগাছটার কাছাকাছি যাওয়ার পরে প্রচণ্ড রকমের একটা বাতাস আসলো, এবং সেই বাতাসে আমার হাত থেকে ছাতাটা চলে গেল। ছাতাটা বাতাসের সাথে উড়ে চলে গেল, এবং বাতাসটা এমনভাবে আসছিল, আমি ওকে জড়ায় ধরছি, ও আমাকে ঠিক জড়িয়ে ধরছে। ওই সময় বিদ্যুৎ চমকানোর একটা প্রচণ্ড রকমের শব্দ হলো। সেই শব্দের কারণে আমি তখন এই বটগাছের নিচে নিজেকে কন্ট্রোল করতে না পেরে ইতিকে আদর করতে শুরু করি। এবং আদরের একটা পর্যায়ে, যেহেতু সন্ধ্যা ছিল, রাস্তাঘাটে কেউ মানুষ ছিল না খুব একটা, এবং বৃষ্টি পড়তেছিল, আমি তখন ইতিকে আমাদের বটগাছের পিছনের দিকে নিয়ে চলে যাই। বটগাছের পিছনের দিকে একটা জায়গা আছে, যেখানে আমরা বসে মাঝে মাঝে পোলাপাইনরা, মানে এলাকার পোলাপাইন বলে সিগারেট খাইতাম। ওই জায়গাটার মধ্যে আমি তখন ইতিকে টেনে নিয়ে যাই, এবং টেনে নিয়ে যাওয়ার একটা পর্যায়ে ইতি আমাকে ওই কাজটা করতে বাধা দেয়, আমাকে দেয় না এই কাজটা করার জন্য। বাট তারপরেও আমি জোরপূর্বক ইতির সাথে এই কাজটা করি, এবং এটা করার জন্য আমি এতটাই উত্তেজিত হয়ে গিয়েছিলাম যে
আমি হারিয়ে যাচ্ছিলাম, মানে আমি নিজেকে নিজে ঠিক রাখতে পারতেছিলাম না। ওভার এক্সাইটেড হয়ে আমি তখন ইতির সাথে এই অনৈতিক কাজটা করে বসি। এটা করার পরে ইতি তখন একরকম কান্না করে ফেলে, ও তখন চলে যায়। এবং ঠিক ওই মুহূর্তটার পর থেকে ইতির সাথে আমার একটা মিষ্টি মধুর প্রেমের সম্পর্ক শুরু হয়। ইতি আমাকে অনেক ভালোবাসে, আমিও ইতিকে অনেক ভালোবাসি। দুজন দুজনকে এতটাই ভালোবাসি যেন একজন আরেকজনের দেহের প্রাণ পাখি হয়ে যায়। কেউ কারোর সাথে কথা বলা ছাড়া থাকতে পারি না। সে সময় মোবাইল ছিল না, বেশিরভাগই ভালোবাসার আদান প্রদান হতো চিঠিপত্রের মাধ্যমে। আমি চিঠির কলম দিয়ে সাদা কাগজের মধ্যে কালি বসিয়ে নিজের মনের কথাগুলো অঙ্কন করতাম এবং সেগুলো আমি ইতির কাছে পাঠাতাম এবং ইতিও আমাকে এগুলো রিপ্লাই দিত। এভাবে প্রায় আমাদের সম্পর্কটা 6টা মাসের মতো কেটে যায়। 6 মাস পরে ইতি হঠাৎ করে আমাকে বলে ইতির পরিবার থেকে ইতির বিয়ে ঠিক করে ফেলেছে এবং হয়তো এসএসসি পরীক্ষার আগেই ওর দূর সম্পর্কের এক মামাতো ভাইয়ের কাছে ওকে বিয়ে দিয়ে দিবে। এটি শুনতে পারার পরে তখন ভিতরে প্রচণ্ড রকমের কষ্ট জাগলো। ও নানু বাড়িতে আগে থাকতো, সেখান থেকে বিয়েটা মোটামুটি পাকাপোক্ত হয়ে আছে। ওর মা অসুস্থ এবং ওর মা অসুস্থ হওয়ার কারণে ও তখন বাড়িতে আসে, এসে হচ্ছে মানে ওর আম্মুর সাথে থাকে। ওর আব্বু কিন্তু তখন মারাত্মক ধরনের অসুস্থ, মানে অনেক অসুস্থ। তো ইতির প্ল্যানিং হচ্ছে, মানে ইতির মা বলতেছিল যে ইতির বাবা বেঁচে থাকতে ওকে বিয়েটা দিয়ে দিবে, যেহেতু ওর বাবা অসুস্থ, যে কোনো সময় একটা অঘটন ঘটে যেতে পারে, এজন্য তিনি ভালো মেয়েটাকে বিয়ে দিয়ে ফেলতে চায়। এই পর্যায়ে তখন আমাকে বলতেছে যে আকাশ, তুমি তো কোনো কিছু করো না, এখন মানে কি করবা? আর আমার পরিবার থেকে তোমার কাছে কখনোই বিয়ে দিবে না, কারণ তুমি এলাকার সবচেয়ে উশৃঙ্খল ছিলে। আসলে আমি এলাকার সবচেয়ে উশৃঙ্খল, মানে এতটাই উশৃঙ্খল বলার মতো না। মানে যদি বলা হয় যে এলাকার সবচেয়ে খারাপ ছেলেকে, সবাই আমার নামটাই বলবে। আমি এতটাই খারাপ প্রকৃতির একটা ছেলে। তা আমাকে বলতেছে যে আমার বাবা মা তো তোমার কাছে আমাকে কখনোই বিয়ে দিবে না, তুমি যদি পারো কিছু একটা করো, যদি কিছু একটা করতে পারো তাহলে তোমার কাছে আমাকে বিয়ে দিবে। আমি তখন চিন্তা করলাম যে কী করা যায়, মানে কী করতে পারি। ও আমাকে বলে কিছু একটা করো, দেখো না কোনো কিছু করা যায় কিনা। তো আমি এলাকাতে অনেক সময় অনেক কিছু করার জন্য চেষ্টা করতেছি। পরিবার থেকে তো আসলে কোনো সাপোর্ট নাই, আব্বা আম্মা কোনোভাবেই টাকা পয়সা দেবে না। বরাবর বিয়ে দিয়েছি, বরাবর আমাকে দেখতে পারে না, ছোটো বোনরা তো আমার কথা শুনতেই পারে না। তা আমাকে কে টাকা দেবে? টাকা পয়সা এদিক সেদিক অনেক খোঁজাখুঁজি করতেছি, কোথাও টাকাও পাই না, কোনো ব্যবসাও দাঁড়া করাতে পারি না। এভাবে ইতির বিয়েটা খুব সামনাসামনি চলে আসছে। ইতি তখন আমাকে বলতেছে, শোনো, আমার কাছে কোনো রাস্তা খোলা নাই, যে কোনো সময় আমার পরিবার আমাকে জোর করে এখান থেকে নিয়ে গিয়ে আমার নানু বাড়িতে নিয়ে আমাকে বিয়ে দিয়ে দিবে। তা তুমি একটা কাজ করো, আমরা তো আর এখানে বিয়ে করে থাকতেও পারবো না, সুতরাং তুমি এখানে ব্যবসা বাণিজ্য দেখে লাভও নাই। একটা কাজ করো, তুমি শহরের দিকে চলে যাও, হয়তো বরিশাল শহরে না হয় ঢাকা শহরে, কোথাও না কোথাও চলে যাও এবং সেখানে গিয়ে তুমি কোনো একটা বিজনেস স্টার্ট করো, কোনো একটা ব্যবসা বাণিজ্য স্টার্ট করো, যেটা করলে আমি তোমাকে বিয়ে করতে পারবো এবং আমরা পালিয়ে গিয়ে দুজনে ভালো থাকতে পারবো। আমি তখন চিন্তা করলাম, আমার আব্বা আক্কাস আলী এতটাই রাগী প্রকৃতির একটা লোক, আমি যদি বাবার অমতে ইতিকে বিয়ে করি এবং ইতিকে বিয়ে করে আমি যদি বরিশাল শহরে থাকি, আমার বাবা বরিশাল শহরের মাটি উঠিয়ে হলেও আমাকে খুঁজে বের করবে এবং বাবা যদি একবার আমাকে খুঁজে বের করতে পারে, বাবা আমাকে আস্ত রাখবে না। এই জন্য আমি পরিকল্পনা করলাম যে আমি বরিশাল শহরে থাকবো না, বরিশাল শহর থেকে অন্য কোনো শহরে চলে যাব এবং অন্য কোনো শহরে গিয়ে আমি ইতিকে নিয়ে সংসার বাঁধবো। এটা ভেবে আমি তখন বরিশাল শহর থেকে ঢাকা শহরে রওনা দিয়ে দিলাম। আমাদের এলাকার এক ভাই আছে, ওনার সাথে তখন আমি ঢাকার দিকে গেলাম এবং ঢাকার দিকে যাওয়ার পরে সেখানে তখন চাকরি খুঁজতেছি, এখানে ওইখানে বিভিন্ন জায়গায় কাজ খুঁজতেছি। পকেটেও তেমন কোনো টাকা নাই, বাড়ি থেকে অল্প কিছু টাকা নিয়ে বেরোইছি বরাবর কাছ থেকে। এদিকে সেদিকে কাজ খুঁজতে আমি তখন শেষ পর্যন্ত একটা লন্ড্রির দোকানে কাজ পাই। তো লন্ড্রির দোকানে কাজটা আমি নিয়ে নেই। লন্ড্রির দোকানের এই কাজটা আমি এই জন্যই নেই যে আমি লন্ড্রির দোকানে কাজ করে আমি কিছুদিন পরেই ইতিকে নিয়ে আসবো, ইতিকে গ্রাম থেকে নিয়ে আসবো, এনে ওকে বিয়ে করে আমি কোনো একটা ছোট্ট ঘর ভাড়া করবো, এখানে ইতি থাকবে এবং আমি লন্ড্রির দোকানে কাজ করে যে কয়েক টাকা ইনকাম করবো তা দিয়ে আমি ইতিকে নিয়ে ভালোই থাকবো। এইরকম একটা পরিকল্পনা করে আমি তখন লন্ড্রির দোকানে চাকরি নেই। তা লন্ড্রির দোকানে কাজ করতেছি, আলহামদুলিল্লাহ সময়গুলো ভালোই কাটতেছে। এভাবে আমি আমাদের গ্রাম থেকে আমি খবর পেলাম যে আমার ইতির নাকি বিয়ে হয়ে গেছে। যেদিন আমি গ্রাম থেকে আসছি তার ঠিক 3 দিন পরেই। অথচ ইতির সাথে আমার চিঠিপত্রের কথাবার্তা হচ্ছে প্রায় এর মাঝে 3বার, মানে আমাদের চিঠিপত্র লেনদেন হয়েছে। ইতি আমাকে একটাবারের জন্য বলে নাই যে ওর বিয়ে হয়ে গেছে। আমি যে কোনো সূত্রে নিউজটা পেলাম যে ইতির বিয়ে হয়ে গেছে। এটা জানার পরে আমি তখন গ্রামে ছুটে গেলাম। গ্রামে ছুটে যাওয়ার পরে আমি ইতির সাথে দেখা করলাম। দেখা করার পরে আমাকে জিজ্ঞেস করলাম যে তোমার নাকি বিয়ে হয়ে গেছে। ও আমাকে বলে, এরকম ভ্রান্ত কথা তোমাকে কে বলে? আমার বিয়ে হয়ে গেছে? আমার বিয়ে হয়নি, আমি তো তোমাকেই ভালোবাসি এবং তুমি ওখানে যদি একটু ভালো কিছু করতে পারো দেন আমি তোমার কাছে চলে যাব। এটা মিথ্যা কথা, কে বলছে আমার বিয়ে হয়েছে?
তো আমি যার মাধ্যমে শুনেছি ভাবলাম যে সে হয়তো আমাকে মিথ্যা ইনফরমেশন দিয়েছে। এটা জেনে আমি তখন আবারও পুনরায় গ্রাম থেকে ঢাকায় চলে আসি। ঢাকায় এসে আমি তখন আবারও কাজকাম করতেছি। ওই সময় মোবাইল ফোন বের হয়েছিল, আমি প্রথম মোবাইল ফোন কিনছিলাম। এবং মোবাইল ফোন কেনার পরে আমাদের এলাকার ছেলেদের সাথে মানে দু একজনের হাতে তখন মোবাইল আছে, ওদের সাথে কথাবার্তা বলতে বলতে একটা পর্যায়ে আমি শিওর হয়ে গেলাম যে ইতির বিয়ে হয়ে গেছে। এই সময় ইতির কাছে কোনো মোবাইল ছিল না, বাট ইতির এক পুপি ওনার কাছে মোবাইল ছিল। তা আমি ইতির পুপিরে ফোন দিলাম, ফোন করে বললাম যে মোবাইল ফোনটা একটু ইতিরে দেন, আমি ওর সাথে কথা বলবো। আমি তখন ওর সাথে কথা বললাম, ইতিরে জিজ্ঞেস করলাম যে ইতি, সবাই আমাকে বলে যে তোমার নাকি বিয়ে হয়ে গেছে, আজকে অনেক মাস হয়েছে, কিন্তু তুমি নাকি তোমার স্বামীও নাকি মাঝে মাঝে তোমাদের এখানে আসে, তুমি নাকি একসাথে থাকো, এসব কথা তুমি আমাকে কী বলতেছো কেন? এসব কথা আমি মানুষের মুখে শুনি কেন? ও আমাকে বলে মানুষের কথা তুমি বিশ্বাস করো, আমার কথা বিশ্বাস করো না। অ্যান্ড এক পর্যায়ে ইতি, আমি তখন বললাম যে দেখো আমি তোকে অনেক ভালোবাসি, এরকম কিছু একটা হলে আমি মরে যাব। ইতি সম্ভবত ওই ফোনটা কানে দিয়ে রেখেছিল বা সম্ভবত আমার এই কথাগুলো অন্য কেউ শুনছিল, এরকম কিছু একটা। এমন করে ইতির সাথে কথাবার্তা বলি, ইতি আমাকে অনেক বুঝায় এবং আমার বিয়ের সাথে হয় না, ও ঠিক আছে এটা ওইটা আমাকে বুঝায়। দেন একটা পর্যায়ে ফোনটা কেটে দেয়। ফোনটা কেটে দেওয়ার প্রায় 20 থেকে 25 মিনিট পরে ওই নাম্বার থেকে আমার মোবাইল আর একটা মিস কল আসে। যখন একটা মিস কল আসে আমি তখন কলটা ব্যাক করি, ব্যাক করার পরে ইতির ওই পুপি তখন কলটা রিসিভ করে। তো আমি বললাম যে কী অবস্থা পুপি? পরে আমাকে বলে যে আকাশ, তোমাকে আমি ব্যক্তিগতভাবে অনেক ভালো করে চিনি এবং ওনার মেয়েটাকে উনি ভর্তি করাইতে পারতেছিল না, মানে ভর্তি পরীক্ষায় দেন, আমাদের এলাকায় একটা কিন্ডারগার্টেন ছিল অনেক ভালো, তো এখানে সহজে বাচ্চা ভর্তি নিচ্ছিল না ভর্তি পরীক্ষায় না টিকলে। তো ওনার মেয়েটা ভর্তি পরীক্ষায় টিকে নাই এই পুপির, তারপর আমি স্যারদেরকে বলে মেয়েটাকে ভর্তি করাই দিছি। এই থেকেই পুপি আমাকে অনেক ভালোবাসে আর কি। তা আমাকে বলে আকাশ, তুমি আমার মেয়েটাকে ভর্তি করাইছো, তোমাকে আমার অনেক ভালো লাগে। তোমার বাবা যদিও খারাপ মানুষ এবং তোমাকেও হয়তো অনেকেই খারাপ বলে, কিন্তু আমার দৃষ্টিতে তুমি অত্যন্ত ভালো মানুষ। আকাশ দেখো, তোমাকে কি বলবো বুঝতে পারতেছি না। আমি তোমাকে যে কথাটা বলবো, কথাটা কারো কাছে না বলে তুমি জাস্ট ঠান্ডা মাথায় কথাটা চিন্তা করো এবং একটু নীরব থাকো। আমি তখন বললাম যে পুপি কী হয়েছে, আপনি এমন কি কথা বলবেন যে আমাকে এতভাবে হচ্ছে আপনি শপথ করাচ্ছেন যেন কোনো কিছু না বলি। আমাকে বলে না বাবা, তুমি যদি বলো তাহলে আমার সমস্যা হয়ে যাবে, আমি হয়তো এখানে টিকতে পারবো না ওদের কাছে। আমি তখন বললাম যে সমস্যা নাই, আপনি আমার কাছে খুলিয়ে বলেন। এই ইতি তখন আমাকে এই পুপি বলতেছে যে ইতি নাকি আজ থেকে প্রায় ওরা অনেক মাস আগে বিয়ে হয়ে গেছে। মানে আমি যখন বরিশাল ছেড়ে ঢাকায় আসছি তার ঠিক 3 দিন পরে আমি যে নিউজটা পেয়েছিলাম যে ইতির বিয়ে হয়ে গেছে, কথাটা আসলে সত্যি, তার 3 দিন পরেই ইতির বিয়ে হয়ে গেছে। আমি তখন পুপিরে বললাম যে পুপি, ইতির তো বিয়ে হয়ে গেছে, তারপরও আমাকে ঠকাচ্ছে কেন? ও কেন এখন আমাকে বিয়ে করতে চায়? ও কেন আমাকে বলে যে ও আমাকে ভালোবাসে এবং আমি যদি ঢাকাতে মোটামুটি স্থায়ীভাবে কোনো কিছু করতে পারি তাহলে ও ঢাকাতে চলে আসবে, এসে আমার সাথে সংসার করবে। এই মিথ্যে কথাগুলো আমাকে কেন বলতেছে? আমাকে তখন ওই পুপি বলে যে ইতি তোমাকে বরাবরের মতো ঠকিয়েছে এবং ইতি তোমার সাথে যা কিছু করেছে সবই ছিল ইতির প্ল্যানিং অনুযায়ী ইতি তোমাকে ইউজ করে আসছে। আমি তখন বলি যে কীভাবে, আপনি কথাটা কীভাবে বললেন? উনি আমাকে বলে এইভাবে বললাম যে মূলত ইতি তোমাকে কোনো দিনও ভালোবাসে নাই, তোমাদের মাঝে কখনোই ভালোবাসা ছিল না। ইতি ভালোবাসতো ওর মামাতো ভাইকে। ও যখন ওর নানু বাড়ি ছেড়ে ক্লাস 9-এ এসে তোমাদের স্কুলে ভর্তি হয়, বাট তখনও ওর মামাতো ভাইয়ের সাথে ওর সম্পর্ক ছিল। ওর নানু বাড়ি থেকে আসার অনেক আগেই, মানে ও যখন ওইখানে সে নাকি মাদ্রাসায় পড়াশোনা করতো এবং মাদ্রাসায় পড়াশোনা করা অবস্থায় তার ওই মামাতো ভাইয়ের সাথে তার প্রেম হয় এবং মামাতো ভাই তাকে ভালোবেসে বিদেশে যায় ওকে বিয়ে করবে। এই জন্য ওকে ভালোবেসে ওই মামাতো ভাই বিদেশ যায় এবং মামাতো ভাই তখন বিদেশ থাকে, ইতি তখন আমাদের এলাকাতে চলে আসে। এসে আমাদের স্কুলে নাকি ক্লাস 9-এ ভর্তি হয় এবং ভয়ের বশবর্তী হয়ে ইতি আমাকে কোনো কিছুই বলতো না এবং সেদিন ওই শিক্ষকের সামনেও ইতি অভিনয় করে ইতি আমার কাছে ভালো থাকার জন্য। একটা পর্যায়ে যখন আমাকে স্কুল থেকে বের করে দেওয়া হয়, ইতি নাকি এতে অনেক খুশি হয়। এই পুপির কাছে এসে নাকি ইতি বলতো যে আলহামদুলিল্লাহ বদমাশটাকে স্কুল থেকে বের করে দিয়েছে এবং ইতি নাকি পরে যে আমার সাথে রিলেশনগুলো করেছে এগুলো নাকি সবই তার অভিনয় ছিল, ও নাকি আমাকে কখনোই ভালোবাসা নাই। আমি তখন পুপিকে জিজ্ঞেস করলাম যে তাহলে আমাকে গ্রাম থেকে আমাকে শহরে কেন পাঠিয়ে দিল? ও আমাকে বলো তোমাকে গ্রাম থেকে শহরে পাঠানোর একটাই কারণ, ও জানে যে একটা অজানা একটা ছেলে শহরে গেলেই নিজের পায়ে দাঁড়াতে অনেকগুলো সময় লাগবে। এরই মাঝে ওর মামাতো ভাই বিদেশ থেকে দেশে চলে আসছে, এই ছেলে যে কোনো সময় ওদের বাড়িতে আসবে, ওর সাথে থাকবে, তুমি যদি দেখে ফেলো তাহলে তো সমস্যা হয়ে যাবে। এই জন্য ও খুব টেকনিক্যালি তোমাকে গ্রাম থেকে শহরে পাঠিয়ে দিয়েছে যাতে তুমি এগুলো বুঝতে না পারো। আমি তখন বললাম ওইগুলো কেন করেছে, এইসব কাজ ও কেন করলো, আমি ওর কী ক্ষতি করেছি?
তখন ওই পুপি আমাকে বলে যে তুমি আসলে ওর কোনো ক্ষতি করো নাই, বরং তুমি ওর বাবার ক্ষতি করছে তোমার বাবা আক্কা সালে ওদের যেই বিছনাপাড়ে একটা জমি ছিল ওই জমিটা নিয়ে গেছে। তুমি কি জানো তোমার আব্বার কাছে জমিটা দিয়েছিল বন্ধক দেওয়ার পরে তোমার আব্বা জাল দলিল করে ওই জমিটা নিয়ে গেছিল, এবং সেই জমি নিয়ে যখন ইতির আব্বু প্রতিবাদ করেছিল তোমার আব্বা দরবারের মধ্যে ইতির আব্বুর মাথা পাঠিয়ে দিয়েছিল। এটা কি তোমার মনে আছে? আমি বললাম এটা তো বেশ পুরনো কথা। উনি বলে হ্যাঁ, ওই পুরনো কথাটাই ইতির মাথায় থেকে গেছে, এবং ইতি মূলত প্রতিশোধ নিয়েছে তোমার উপরে, আর কিছুই না। তুমি স্টুডেন্ট হিসেবে ভালো ছিল, পড়াশোনা থেকে তোমাকে সরাই দিছে, গ্রামের চোখে তোমাকে শত্রু বানাইছে, গ্রাম থেকে তোমাকে শহরে পাঠাইছে, আর এই সবই ছিল ইতির সাজানো প্ল্যানিং। আমার শরীরে রক্তগুলো তখন টকবক করতেছিল, আমি নিজেকে কন্ট্রোল করতে পারতেছিলাম না, মনে হচ্ছিল যেন আমি এখনই হার্ট অ্যাটাক করে মরে যাব। আমি তখন বললাম পুপি, আমি কিন্তু ইতিকে এক পায়ে পা দিয়ে আরেক পা টান দিয়ে আমি কিন্তু 2 টুকরা করে ফেলবো, আমি কিন্তু ওকে মেরেই ফেলবো। আন্টি তখন আমাকে বলতেছিল যে না বাবা এমন কিছু করো না, কারণ ইতি যাই করে সবই আমাকে জানিয়ে শুনিয়ে করে, ইতি আমার কথার বাইরে কোনো কিছুই করে না। এবং আমি ইতিকে বারবার বলতেছি যে আকাশকে সত্য কথা বলে দে, আকাশকে এরকম মিথ্যা কথা বলিস না, ছেলেটা অজানা একটা শহরে গিয়ে চাকরির উদ্দেশ্যে হন্য হয়ে খুঁজে বেড়াচ্ছে, এই ছেলেটাকে এইভাবে কষ্ট না দিয়ে তুই সমস্ত সত্য কথাগুলো ছেলেকে বলে দে। প্রতিশোধ তো তাদের উপরে কম নিলি না, একটা ভালো স্টুডেন্ট ছিল ছেলেটা, পড়াশোনা থেকে বিদায় করাইলি, রাস্তায় ঘুরাইলি, বদমাইশ বানাইলি, এবং শেষ পর্যন্ত এলাকা থেকেও বিদায় করে দিলি, আর কি চাস তুই বল? ছেলেটার উপর আর কোনো প্রতিশোধ নিস না, তুই মাফ করে দে। ইতি তখন আমাকে বলে তোমার উপর নাকি প্রতিশোধ নেওয়া শেষ হয় নাই। এই কথাগুলো শোনার পর আমি তখন ফোন লাইনটা কাটি, আমার হাতে তখন আর কোনো কাজ করতে পারতেছিলাম না। পরে আমি এর পরের দিনে বরিশালের উদ্দেশ্যে রওনা দিই ঢাকা থেকে। যেভাবে হোক বাড়িতে আসি প্রায় সন্ধ্যার পর বাড়িতে আসি, ইতির বাড়ির আশেপাশে ঘুরতেছি, ওরা ফোন করি ওর পুপির কাছে, ওর পুপি বলে ইতি তো ঘুমাই গেছে, এখন আর বের হবে না, সন্ধ্যার পরে নাকি ঘুমাই গেছে। যাই হোক আমি আর কোনো কিছু বললাম না, ঘুমাই গেছে তো ঠিক আছে। পরের দিন সকালবেলা আমি কল দিছি, কল দেওয়ার পরে ইতির আন্টি তখন কলটা ইতিকে দিছে। আমি জানি না যে ওই আন্টি ইতিকে কোনো কিছু বলে দিল না ইতি সন্দেহ করলো। ইতি আমাকে বলতেছিল যে তুমি আমাকে কোনো কিছু না বলে না জানিয়ে হঠাৎ করে চলে আসলা, তার কারণটা কি? আমি তখন বললাম যে আসলে কোনো কারণ নাই, আমার তোমাকে দেখতে ইচ্ছে করতেছিল, তোমাকে তোমাকে একটু দেখবো এই জন্যই, এইটাই, আর কিছু না। আমাকে বল আচ্ছা ঠিক আছে সমস্যা নেই, তুমি টেনশন করো না, আমি আসবো এবং এসে আমি তোমার সাথে দেখা করবো, এটা আমাকে বলে। তো দুপুরের প্রায় 10টা সাড়ে 10টার দিকে ও তখন আসে আমার সাথে দেখা করার জন্য। আসার পরে আমি যখন ওর সামনাসামনি হওয়ার পর আমার দিকে তাকায় থাকে, এবং আমি তখন এই মানুষটাকে জাস্ট অবাক হয়ে, আচ্ছা ইতি এখানেও আরেকটা জিনিস ওই আন্টির কাছ থেকে বলছে আমি নাকি ইতিকে জোর করে দর্শন করেছি। হ্যাঁ, এটা জোর করেই আসলে হয়েছিল, যেটা বৃষ্টির সন্ধ্যার দিকে ওই বটগাছের নিচে ওইখানে, এটা আমি বললামই। পরে আমার তখন ওকে দেখার পরে আমার কেমন জানি ভিতরটা আমি ঠিক নিজেকে ধরে রাখতে পারতেছিলাম না। তো পানির নামটা নাই বলে আমার হাতে এক ধরনের একটা পানি ছিল, এটা আমি ঢাকা থেকে নিয়ে গেছিলাম, এটা আমি ওর শরীরে লাগাবো এবং ওর উপরে প্রতিশোধ নেব। অ্যান্ড এমত অবস্থা আমি পানিটা যখনই বের করে বোতল থেকে ওকে মারার জন্য, ও তখন এইভাবে মারার সাথে তখন পিছনের দিকে ফিরে যায়, এবং ওই পানিটাই গিয়ে ওর পিঠের মধ্যে পড়ে, পিঠটা তখন প্রায় পুড়ে যায়। এবং পুড়ে যাওয়ার পরে আমি ওর চুল চেপে ধরি, ওকে মারার জন্য চিৎকার করে আশেপাশে মানুষ থেকে অনেকেই তখন আসে এবং আমার কাছ থেকে ওকে ছুটে নিয়ে যাওয়ার পরে এমতো অবস্থা ওর বাবা তখন ওকে নিয়ে ডিরেক্টলি থানায় চলে যায়, এবং থানাতে গিয়ে তখনই এই যে জিনিসটা আমি ওকে মেরেছিলাম ওর শরীরে, এটা খুবই মারাত্মক ধরনের একটা মামলা হয়ে যায়। এই মামলায় প্রায় ফাঁসিও হতে পারে। তো আমার নামে তখন একটা মামলা দায়ের করা হয়েছে, ওনার মেয়ের গায়ে আমি এটা মারছি, পরে মামলা করে দেয়। এবং মামলা করে দেওয়ার পরে আমার বাবা তো বরাবরের মতো আমার বিপক্ষে, কোনোভাবেই আমার পক্ষে নাই, আমার কোনো কথাই তিনি শুনতেছেন, আমার কোনো কথাই বাবা মানে না, এবং বাবা সবার কথা শুনতে পারে কিন্তু আমার কথা শুনতে পারে না। এরপরে ওখান থেকে আমি পুনরায় আবারও মামলাকে বরিশাল থেকে তখন আমি ঢাকায় চলে আসলাম, এবং ঢাকায় চলে আসার পরে আমি ফোনের মাধ্যমে খোঁজখবর নিয়ে জানতে পারলাম যে ইতিকে নাকি অনেকগুলো মাস হসপিটালে ভর্তি করে রাখে, এবং ইতি সুস্থ হওয়ার পরে এই বাড়ি ছেড়ে ও চলে যায় ওর নানু বাড়িতে, ওর মামাতো ভাইয়ের বাড়িতে, যেখানে ওর বিয়ে হয়ে গেছে, ওইখানেও চলে যায়। মন থেকে ওই বেঈমানটাকে ভুলে গেলাম, ওর কথা আর মনে রাখলাম না। তখন আর নিজের প্রতি নিজের কোনো মায়া রইল না। প্রায় 2 থেকে 3টা মাসের মতো সম্পূর্ণ লাল পানির উপরে নিজেকে ছেড়ে দিলাম। নেশা ছাড়া একটা সেকেন্ডও আমার কাটতো না। প্রতি একদিনে আমার 3 থেকে 4 প্যাকেট সিগারেট লাগতো,
এবং যে লন্ড্রির দোকানে চাকরি করতাম এখান থেকেও চাকরি ছেড়ে দেয়। তখন আমি ওইখানকার মধ্যে ওই এলাকার ভিতরে এক টপ সন্ত্রাসী হিসাবে পরিণত হয়ে যাই। সব পোলাপানের সাথে মিশি, রাতের বেলায় চিন্তায়, ডাকাতি, রাহাজানি, চাঁদাবাজি থেকে শুরু করে যত খারাপ কাজ আছে রাজধানী ঢাকার ওই গলিতে আমি খারাপ কাজ করি। আমার চেহারাটা এখনও যদি রাজধানী ঢাকার ওই এলাকার মানুষ দেখে ভয়ে প্রস্রাব করে দিবে, এত পরিমাণের আতঙ্ক ছিল। আমি এমন কিছু কাজ ওই সময়টাতে করেছি যেগুলো আমি বলতে চাই না। আমি এমন কিছু কাজ করেছি যেগুলো এখনও যদি প্রচার হয় বা প্রকাশ হয় আমাকে ফাঁসিতে ঝুলতে হবে। যাই হোক, এবং এরকম করতে করতে প্রচুর বেপরোয়া জীবন শুরু করেছি। মানে এমন কোনো কাজ নেই আমি করি না, এত পরিমাণের বেপরোয়া জীবন আমি করি যেটা বলার মতো না। এক পর্যায়ে আমার নামে অনেকগুলো মামলা হয়ে যায় এবং আমি ঢাকা শহরের রেড সিগন্যালে পড়ে যাই। পেপার পত্রিকায় পর্যন্ত আমার নাম চলে আসে এবং এক নামে আমি তখন ঢাকাতে পরিচিত হয়ে যাই। সবাই বলে যে আমি এতটাই খারাপ এবং আমি ঢাকাতে থাকাটা আমার জন্য টফ হয়ে যাচ্ছিল। এক পর্যায়ে আমার বাড়িতে প্রতিনিয়ত পুলিশ যাতায়াত করতে শুরু করে। আমার আব্বাকে পুলিশ ধরে নিয়ে আসে, আম্মাকে ধরে নিয়ে আসে, ছোটো বোনগুলোর উপরে টর্চার করে, যেতে আমাকে আর ধরতে পারে না, আমি ঢাকাতে এই ধরনের কাজ করি। তো এক পর্যায়ে অনেক দিন পরে আমার এক দূরসম্পর্কের মামা আমাকে ফোন করে এবং মামা আগে সৌদি আরবে থাকতে, এখন দেশে আসছে, এসে আমাকে ফোন করে আমাকে বলে যে তুই একটু আমাদের বাড়িতে আয়। তো যোগাযোগ করলে পরে মামার বাড়িতে যাই। গেলে মামা আমার সাথে নীরবে বসে আমাকে জিজ্ঞেস করে যে আকাশ, স্টুডেন্ট হিসাবে তো তুই অনেক ভালো ছিলি, পড়াশোনায় খুব মনোযোগী ছিলি এবং যথেষ্ট পরিমাণের মেধাবী একটা ছাত্র ছিলি। আমরা ভেবেছি তোর বাবা ঘাটতেরা খারাপ একটা লোক এবং সবাই বলেছিলাম যে এরকম খারাপ একটা লোকের ঘরে আল্লাহ এমন একটা ভালো ছেলে জন্ম দেয়াইছে, তুই পড়াশোনা করে একদিন মানুষের মতো মানুষ হবি, এলাকার মানুষের মুখ উজ্জ্বল করবি, নিজের পায়ে দাঁড়াবি, প্রতিষ্ঠিত একজন মানুষ হবি। কিন্তু আজকে আমরা মানুষের মুখে মুখে এসব কী শুনছি বাবা? তুই নাকি টপ সন্ত্রাসী, তোর বাড়িতে প্রতি মুহূর্তে পুলিশ আসে তোকে ধরার জন্য এবং তোর পেপার পত্রিকায় রিভলভার সহ তোর ছবি আসছে, এসবের মানে কি? আমি তখন কিছুই বলি না। উনি আমাকে বলে, দেখ বাবা, তুই কী চাস তুই বল, আমি তোর মামা, আমি তোকে কথা দিচ্ছি তুই যেটা বলবি আমি সেটাই করবো। তোর মা এসে আমার পা ধরে কান্নাকাটি করলো, আমার কাছে অনেক কান্নাকাটি বললো যে আমার ছেলেটাকে যদি পারস ভাই, আমার ছেলেটাকে বাঁচা। এখন বাবা আমি কি করতে পারি তোর জন্য আমার কি করণীয় আছে? কেন তুই এরকমটা করতেছিস? আমি কি করলে তুই ভালো হয়ে যাবি তুই আমাকে বল। আমি তখন বললাম যে মামা, আমার তো ভালো হওয়ার কিছুই নেই, আমি একটা মেয়েরে ভালোবাসতাম, ইতি নামের, এই মেয়েটা আমার সাথে বেইমানি করছে, তা ও বেইমানি করার পরে আমি খারাপ হয়ে গেছি। মামা তখন আমাকে বলে যে বেইমানি ইতি তোর সাথে করেছে, তোর বাবা মা তো করে নাই, তোর বোনেরা তো করে নাই, তোর গ্রামবাসী, এলাকাবাসী, তোর গ্রাম, তোর থানা, তোর উপজেলা, এটা তো বেইমানি করে নাই। কিন্তু তুই কি জানিস, শুধু তুই একটা মানুষের কারণে তোর গ্রামটা কলঙ্কিত, তোর থানাটা কলঙ্কিত, তোর জেলাটা কলঙ্কিত। তুই কাজটা কেন করতেছিস? তুই ভালো হয়ে জানা, এবং তোর যদি টাকা পয়সা লাগে তাহলে আমি তোকে দিব। আমি তখন বললাম না মামা, আমার টাকা পয়সার প্রয়োজন নাই। মামা আমাকে বলে যে ঠিক আছে তুই কী চাস আমাকে এটা বল। আমি বললাম যে মামা, যদি আপনি ভালো হয়ে যেতে বলেন, আব্বা আম্মার দিকে তাকে আমি ভালো হয়ে যেতে পারি, আমি একটা কাজ জানি, যদি আমি কিছু টাকা পাই তাহলে আমি ওই কাজটা করে নিজে নিজে চলতে পারবো। মামা তখন বলে তুই কী কাজ পারিস? আমরা যে মামা ওই লন্ড্রির কাজটা ভালো পারি, স্ত্রী করা, কাপড় ধোয়া, এটা আমার অনেক ভালো জানা আছে। মামা তখন আমাকে বলে তাহলে তো ভালোই, তুই একটা লন্ড্রির দোকান দিয়ে দে। আমি বলছি ঠিক আছে মামা, লন্ড্রির দোকান দিব। এরকম করে মামার সাথে কথাবার্তা হলো। মামা তখন আমাকে বাড়িতে নিয়ে গেছে। বাড়িতে নিয়ে যাওয়ার পরে আমার তখন ওই লন্ড্রির দোকান দেওয়ার কথা এবং ওই দোকানপাট আমার দেখাও হয়ে গেছে, লন্ড্রির দোকান দেখেছি, ওইখানে কথাবার্তাও হয়েছে। বাট বাড়িতে যাওয়ার পরে আমার বাপ মা মিলে হঠাৎ করে সিদ্ধান্ত নিল যে আমাকে বিয়ে করাই দিবে এবং মামাও এই সাথে একমত হয়ে গেল। মামা বলে ব্যবসা বাণিজ্য পরে, আগে একটা কাজ করো, ওকে আগে বিয়েটা করাই দাও, কারণ বিয়েটা করলে ওর সংসারের প্রতি মনোযোগ চলে আসবে, বাবা মা, ভাই বোন, বউ, এগুলোর প্রতি টান ভালোবাসা বাড়বে, এরপরেও ভালো হয়ে যাবে। এভাবে পারিবারিকভাবে সিদ্ধান্ত নেওয়া হলো যে আমাকে বিয়ে করাবে। যাই হোক, এরপরে বিভিন্ন দিকে মেয়ে দেখতেছে। মেয়ে দেখতে দেখতে একটা পর্যায়ে এক মেয়ে আমার জন্য ঠিক করলো এবং মেয়ের বাবা মারা গেছে অনেক আগে। মেয়ে আছে এবং মেয়ের মা আছে এবং মেয়ের মা মেয়ের নানু বাড়িতে থাকে, মেয়েও তার নানু বাড়িতে থাকে। মেয়েও দেখতে শুনতে ভালো আছে, নাম হচ্ছে মুনিয়া, মাদ্রাসায় পড়াশোনা করে। তা ওই মেয়েটা আমার জন্য ঠিক করছে। মেয়ে দেখতে শুনতে ভালো, পারিবারিক অবস্থাও ভালো। আমাদের তো প্রচুর জায়গা সম্পত্তি, টাকা পয়সা, আমাদের এত জায়গা সম্পত্তি, টাকা পয়সা, সুতরাং আমাদের টাকা পয়সা দেখে মেয়ের পরিবার রাজি হয়ে গেছে, মেয়ের মা রাজি হয়েছে আমার কাছে মেয়ে বিয়ে দেওয়ার জন্য। তো বিয়ে আমার কাছে দিবে এবং মামাও তখন অনুরোধ করতেছে, আব্বা আম্মা তখন অনুরোধ করে বিয়েটা করে ফেল এবং বিয়েটা করে ফেললে তোর জন্য ভালো হবে, এমন করে বুঝাইলো। আর আমিও তো চিন্তা করলাম যে ইতির তো বিয়ে হয়ে গেছে, আমি তো ইতিকে পাবোই না, ও তো ওর করে চলেই গেছে, ও বাচ্চা কাচ্চা হয়ে গেছে, এখনও ওর জন্য টেনশন করে, ওর জন্য কান্নাকাটি করে নিজের ক্ষতি করে তো কোনো লাভ নাই। আমি মুনিয়া মেয়েটাকে দেখলাম এবং মেয়েটাও দেখতে শুনতে ভালো, উঁচে লম্বা, সর্বদিক থেকে খুবই সুন্দরী একটা মেয়ে। আমি ভাবলাম যে যা আছে কপালে
আমি এই মেয়েটাকে বিয়ে করে ফেলি এবং তাকে বিয়ে করে আমি একটা সংসার শুরু করি এবং ভিতরের যে যত কষ্টগুলো জমা আছে, যে কষ্টগুলো আমার ইতির জন্য ছিল, আমি সব কষ্টের ইতি টানবো, সব কষ্টের অবসান ঘটিয়ে আমি মুনিয়াকে নিয়ে জীবনের বাকি সময়টা ভালো থাকবো। এরকম পরিকল্পনা করে আমি তখন মুনিয়াকে বিয়ে করি এবং মুনিয়াকে বিয়ে করার পরে আমার ভিতর তখন এই জিনিসটা জাগলো যে আমি নিজে নিজে ভালো কোনো কিছু করার চেষ্টা করব, আর সন্ত্রাসী, গুন্ডামি, মানুষের পকেট থেকে টাকা চিনিয়ে আনা, মানুষকে হত্যা করা, এই সব কিছু ছেড়ে আমি ভালো হয়ে যাব। আমি তখন ভালো লাইনে চলে গেলাম। আমি আমার কাছ থেকে কিছু টাকা নিলাম, নিয়ে আমি তখন বরিশাল শহরে একটা ইউনিভার্সিটি, একটা কলেজের পাশে আমি তখন একটা লন্ড্রি দিলাম, একটা লন্ড্রির দোকান দিলাম। তার লন্ড্রির দোকানটা আমার ভালোই চলতেছে। আমার মাস শেষে 30,000 40,000 টাকার মতো ইনকাম হচ্ছে, খুব ভালো একটা অবস্থা। এরকম করে মাস 6 কেটে গেল এবং আমার বউ কিন্তু আমার আব্বা আম্মার সাথে থাকতো গ্রামে। আমি প্রতি বৃহস্পতিবারে চলে আসতাম, শুক্রবার শনিবার বাড়িতে থাকতাম, রবিবারে গিয়ে আবার দোকান খুলতাম, 2 দিন দোকান বন্ধ রাখতাম। তা এরকম করে আসতেছি, প্রায় 6 মাস কেটে গেল। আমার বউ বাচ্চা কনসেপ্ট করছে, কিন্তু বাচ্চারা নষ্ট হয়ে গেছে। তো একবার বাচ্চা নষ্ট হয়েছে, দ্বিতীয়বার সেম একইভাবে বাচ্চা নষ্ট হয়েছে। বাচ্চা এবার যখন বারবার নষ্ট হয়ে যায়, আমি তখন ওকে ডাক্তারের কাছে নিয়ে যেতে চাইলে ও ডাক্তারের কাছে যায় না। আমি তখন বললাম যে কী ব্যাপার মুনিয়া, আমি তোমাকে ডাক্তার দেখাই, বেবি কেন বারবার নষ্ট হয়? আমাকে বলে না, বেবি নষ্ট হয়ে যাচ্ছে। আমি বলি কেন নষ্ট হয়ে যাচ্ছে, তুমি চলো ডাক্তারের কাছে। ডাক্তার কী বলে আমি শুনি, বেবি নষ্ট হয়ে যাওয়ার কারণটা কী। ও তখন আমাকে বলে আমি চাই না যে দুনিয়াতে এমন কোনো বাচ্চা আসুক যে বাচ্চা লন্ড্রির বেটা হবে। আমি তখন বললাম যে লন্ড্রির বাচ্চা মানে আমি তোমার কথা বুঝি না, তুমি কি বলতেছো? ও আমাকে বলে আমি চাই না যে দুনিয়াতে এমন কোনো সন্তান আসুক যারা বাবা লন্ড্রির কাজ করে, দোপার কাজ করে। আমি তখন বলছি কী বলতেছো তুমি? ও তখন চুপ হয়ে যায় এবং ও যখন চুপ হয়ে যায় আমি তখন বুঝে ফেলি যে আসলে মূলত ওই বাচ্চাটাকে মানে বেবিটাকে ওই নষ্ট করে এবং ও আসলে চায় না আমি লন্ড্রির কাজ করি। আমি তখন বললাম যে এটা তুমি কী বলতেছো? আমাকে বলে হ্যাঁ, তুমি যদি লন্ড্রির কাজই করো তাহলে আমি কখনোই বাচ্চা নেব না এবং আমি তোমার সাথে সংসারও করব না। ওই সময় কিন্তু আমার আব্বা অনেক অসুস্থ, আব্বা হসপিটালে, এবং আমাদের অনেক জায়গা সম্পত্তি কিন্তু বিক্রি করা হয়ে গেছে আব্বার জন্য। আব্বার অসুস্থতার জন্য অনেক জায়গা সম্পত্তি বিক্রি করা হয়েছে এবং ছোটো বোনগুলোকে বিয়ে দিছে, তাদেরকে বিয়ে দিতে জায়গাটাকে বিক্রি করেছে। আমাদের তেমন কোনো জায়গায় সম্পত্তিও কিন্তু আর নাই। তাহলে আমি বললাম যে এটা তুমি কী ধরনের কথা বলো? লন্ড্রি যারা করে তারা কি মানুষ না? বিদেশে অনেক বড় বড় মানুষ আছে, বাংলাদেশে তারা লন্ড্রির কাজ করে এবং তাদের নিজেদের লন্ড্রি আছে, তুমি এটা কেন বলতেছো? আমাকে বলে যে না, তুমি যতদিন লন্ড্রির ব্যবসা না ছাড়বা বা লন্ড্রির দোকান না ছাড়বা আমি তোমাকে কখনোই বিয়ে করব না, এটা আমার দ্বারাই সম্ভব না। এবার আমি করবোটা কি? আমি লন্ড্রি দিয়েছি, এটাও তার অপরাধ, এটাও তার অন্যায় না? সে আমার কাছে মানে লন্ড্রিওয়ালা আমি কেন হইলাম, ও আমার কাছে থাকবে না। এবং ওর মা ওকে পরামর্শ দেয় যে ওই থাকিস না, কেন লন্ড্রির কাজ করে, লন্ড্রির কাজ না করলে তুই ওর সংসার করিস না, এটা বন্ধ না করলে। একবার যে আমি তখন লন্ড্রি বন্ধ করে দিলাম। লন্ড্রি বন্ধ করে মাস 2 মতো বাড়িতে বসে রইলাম। দোকানের ভাড়া কিন্তু তখনও চলতেছে। চিন্তা করতেছি লন্ড্রি তো বন্ধ করে দিলাম, এখন করবোটা কি? কিছু তো একটা করা লাগবে। তো একদিন আমি করলাম কি, লন্ড্রির ব্যবসাটা বন্ধ যেহেতু হয়ে গেছে, 2 মাস পর আমার তো চলা লাগবে। আব্বা তখন অসুস্থ, ঘরবন্দি। এবার আমি তখন ওই লন্ড্রিটা বন্ধ করে দিয়ে সেখানে একটা হোটেল চালু করলাম, খাবারের হোটেল। চা নাস্তা থেকে শুরু করে মানে খাবারের যে আইটেমগুলো আছে এগুলো আমি তখন উঠাইলাম। তো এলাকার পোলাপাইন মাঝে মাঝে আমার দোকানে যায়, বর্ষায় খাওয়া দাওয়া করে। আমিও তখন দোকান চালাইতেছিলাম 2 জন কর্মচারী নিয়ে। এমন করে দোকান চলতেছে। আমার বউ তখন আমার সাথে আবারও ভালো, সমস্যা নেই, আমি এখন দোকানদারি করতেছি। আমার বউ আমার উপরে খুব ভালো, ঠিক আছে, ও এখন দোকানদারি করে, মানে দোকান দিছে, আরে খুব ভালো। এমন করে চলতে চলতে বেশ কিছুদিন পরে একদিন হঠাৎ করে আমার শাশুড়ি, মানে মুনিয়ার আম্মু, মুন্নি হচ্ছে মুনিয়ার আম্মুর নাম, আমার শাশুড়ি মা একদিন আমার দোকানে গেল, তাও দুপুরের পরে। তো দুপুরের পরে যখন দোকানে গেছে, দোকানে তো ভাই প্রচুর কাস্টমার ওই সময়। আমি আবার ভাতও উঠাইতাম, ভাত, এরপরে তরকারি, মানে মোটামুটি সব ধরনের খাবারই আমার দোকানে ছিল, চা নাস্তা থেকে শুরু করে দুপুরের বা রাতের খাবার সব কিছু। তো দুপুরের পরে একটু চাপ পড়তেছিল। ওইখানে আবার অনেকগুলো ভ্যান গাড়ি বা রিক্সার ড্রাইভার ড্রাইভার ওরাই বেশিরভাগ খাইতো আর কি, যেহেতু ভাতের হোটেল। তো আমার এখানে আবার রিক্সার গ্যারেজ ছিল, এই জন্য প্রচুর রিক্সার ড্রাইভার আসতো। আমি এদেরকে খাওয়াচ্ছিলাম, আমিও নিজে দৌড়াচ্ছিলাম, ভাত দিচ্ছিলাম, তরকারি দিচ্ছিলাম। তো আমি তো মালিক, তারপর আমি দৌড়াদৌড়ি করে এদেরকে খাওয়াই। বাট আমার শাশুড়ি জিনিসটা দেখতে পায় দুপুরে এসে, এবং রাতের বেলায় খবর আসে বাড়ি থেকে যে আমার শাশুড়ি নাকি আমার বউকে নিয়ে চলে গেছে। তো আমার বউকে নিয়ে চলে গেল কেন? বাড়িতে গেলাম, বাড়িতে যে মারা জিজ্ঞেস করলাম, মা আমাকে বলে হ্যাঁ চলে নে, তারা তাদের মেয়েকে নিয়ে গেছে। যে কেন নিয়ে গেল? মা আমাকে বলে তারা বলতেছে তুই নাকি হোটেলে মেসিয়ারি করিস, তুই নাকি রিক্সা ড্রাইভারের খাবার দেস, রিক্সা ড্রাইভারের খাবারের প্লেট পরিষ্কার করিস, তা এমন ছেলের কাছে তারা তাদের মেয়েকে রাখবে না, এই জন্য তারা তাদের মেয়েকে নিয়ে গেছে।
তাই আমি বললাম, আমি লন্ড্রিতে কাজ করলাম, এটাও তাদের সমস্যা, আমি এখন হোটেল দিলাম, আমি তো হোটেলের মালিক। তা আমার আম্মা বলে, হোটেলের মালিক হলে তুই রিক্সা ড্রাইভারের খাবারের প্লেট পরিষ্কার করিস কেন, তুই টেবিল কেন পরিষ্কার করিস? আমি তখন বললাম যে মা দেখো, দুপুরবেলা আসলে দেখা যায় যে খাবারে প্রচুর চাপ থাকে, কাস্টমার বেশি থাকে। তা আমার যাই 2জন কর্মচারী আছে তাদের পক্ষে আসলে সম্ভব ছিল না কভার দেওয়া, আমি নতুন করে লোকও পাচ্ছিলাম না। এই জন্য আমি নিজেই একটু কাজ করতেছিলাম। তাতে কী হয়েছে, কাজ তো কাজে, পৃথিবীতে তো কোনো কাজই ছোট না। আমার মা তখন আমাকে বলতেছে যে না, কাজে ঠিক আছে, কোনো কাজে ছোট না, কিন্তু তাদের কথা হচ্ছে তাদের মেয়ের জামা এত পরিমাণের ছোট কাজ করবে, এটা তারা মানতে পারবে না, তারা এটা কোনোভাবে মানতে পারবে না। আমি তখন বললাম যে মা, তাহলে আমি করবোটাকে? আমি লন্ড্রি দিলাম, এটাও বন্ধ করে দিলা, এখন হোটেল দিলাম, হোটেলকে বন্ধ করে দিব? আমার মা বলে, তাই তো মনে হচ্ছে। অ্যান্ড এরপরের দিন আমি তখন সকালবেলা আমার শ্বশুর বাড়িতে গেলাম। তখনও কিন্তু আমার কোনো বাবু টাবু হইলো না, আমার কোনো সন্তানাদি হইলো না। যাওয়ার পর আমার শাশুড়ি আমার সাথে কথা বলে না, খুবই রাগ করে আসছে, আমার বউ কথা বলে না। দুপুরে খাইতে বসছি, বসার পর আমি তখন জিজ্ঞেস করলাম যে মুনিয়া, কী ব্যাপার, তুমি কোনো কিছু না বইলা তোমার আম্মা গেল আর তুমি তোমার আম্মার সাথে হাঁটি হাঁটি পাপা করে চলে আসলা, কারণটা কি? আমাকে বলা, আম্মু নিয়ে আসছে এই জন্য চলে আসছি। আমি বললাম, ভালো কথা, তোমার আম্মু নিয়ে আসছে, তুমি চলে আসছো, তা নিয়ে আসলো কেন? এবার ওর মা আমাকে খাবার দিতে আমি খাবার খাচ্ছি, আমাকে বলে যে দিব না তো কী করবো, রিক্সা ড্রাইভারের জুডার প্লেট পরিষ্কার করে হোটেলের মেসিয়ারের কাছে আমি ওর মেয়েকে রাখবো নাকি? ওর মার কাপড় চোপড়, পোশাক আশাক, মানে সব কিছু অনেক হাই কোয়ালিটির। এবং উনি ওনার প্রথম মেয়ে হচ্ছে মুনিয়া, এরপর আর কোনো সন্তান হয়নি, জামাইয়ের সাথে থাকতে পারে নাই, ঝামেলা করে জামাইয়ের বাড়ি থেকে চলে আসছে, নিজের বাড়িতে চলে আসছে। এবং আইনে নিজের সংসার তো ভাঙছে এবং এই মেয়ের সংসারটা এখন ভাঙতেছে। তাই আমি দেখলাম যে আমার বউ তো আমার কন্ট্রোলে নাই। পরে আমার শাশুড়ি বলতেছে যে এরকম জামাইয়ের কাছে আমি আমার মেয়েকে রাখবো না, আমি আমার মেয়েকে এরকম জামাইয়ের কাছে রাখবো না যে জামাই কিনা হোটেলের মেসিয়ারি করে, কোনো হোটেলের মেসিয়ারের কাছে আমার মেয়ে থাকবে না। তাই আমি খুব কী যে বলবো আর কী যে করবো, কোনো কিছুই বুঝতে পারছি না। খাওয়া দাওয়া করলাম, করার পরে বিকেলের দিকে আমি তখন মুনিয়াকে ডাকলাম, ডাইকা পুকুর পাড়ে মুনিয়ারে নিয়ে বসলাম। বসে মুনিয়ারে বললাম যে মুনিয়া, আসলে তুমি বুঝতেছো না, তোমার আম্মা না একটু উল্টাপাল্টা বুঝতেছে। দেখো, কাজ তো কাজে, পৃথিবীর সমস্ত কাজ একই রকম, কাজের মধ্যে কোনো ছোট বড় নাই। তো আমাকে বলে, ও আচ্ছা, ঠিক এই সময় এক মেথর আসছে টয়লেট পরিষ্কার করার জন্য। ঠিক মুনিয়াকে যখন এই কথাটা বললাম, আমার রাস্তা দিয়ে যাচ্ছে, মুনিয়া আমাকে বলে, এটাও তো কাজ, ওই যে টয়লেট পরিষ্কার করে। আমি তখন বললাম, হ্যাঁ এটাও তো কাজ, তাহলে কি এটা কাজ না? কাজ তো কাজে। ও আমাকে বললো, ও তার মানে কি আমি টয়লেট পরিষ্কার করা ব্যাটারে বিয়ে করবো এখন? জোরে জোরে চিল্লাইতে শুরু করছে। তা চিল্লে এক পর্যায়ে ওর মা তখন চলে আসছে। ওর মা আসার পরে বলে, কী হয়েছে মুনিয়া, তুই চিল্লাইতেছোস কেন, কী হয়েছে? ও তখন ওর আম্মুরে বলতেছে, আম্মু দেখো, এই টয়লেট সাফ পরিষ্কার করে এক বেটা আমারে বলতেছে যে কাজ তো কাজে, ওই টয়লেট যে পরিষ্কার করে তারটাও নাকি কাজ। মনিয়ার আম্মা তখন আমাকে বলে, আমি বলছিলাম না যে ও ছোট লোক, ও ইতর, ও বদমাইশ, ওর কাছে তুই থাকতে পারবি না, ও সব ধরনের ছোট কাজ করার অভ্যাস, তো এমন লোকের কাছে আমার মেয়ে থাকবে কেন? ভাই, কী যে একটা ব্যবহার, এমন একটা খারাপ ব্যবহার আমার সাথে শুরু করছে, আমি কি বলবো আমি বুঝতে পারতেছি না। অ্যান্ড একটা পর্যায়ে উনি তখন করলো কি, আরও খারাপ ব্যবহার শুরু করলো। আমি তখন এই সন্ধ্যার পরে রাগারাগি করে শ্বশুরবাড়ি থেকে বাড়িতে চলে আসছে। বাড়িতে আসার পরে সারাটা রাত কেটে গেল, খাওয়া দাওয়া করলাম না। সকালবেলা আমি তখন বসে আছি, এদিক দিয়ে হোটেল থেকে বারবার ফোন আসতেছে, ভাই তরকারি নাই, বাজার নাই, কাস্টমার আসতেছে, ঘুরে ফিরে যাচ্ছি, কি করব? আম্মা তখন আমার বলে, কিরে বাবা, করবিটা কি? এমন, মা তুমি একবার চিন্তা করো, আমি হোটেল চালাই, এটাও আমার অপরাধ, আমি লন্ড্রি চালাই, এটাও আমার অপরাধ, তা আমি করবোটা কি? আমি কি করব? আমার আম্মা বলে, কি করবি তুই জানোস? এটা আর আমি জানি না। আমি বললাম, তো আমি কি হোটেল ছেড়ে দিব? আমার আম্মা বলে, আমি বুঝি না। বাড়িতে এইভাবে 5-6 দিন পরে রইলাম এবং হোটেলের অবস্থা তখন খারাপ হয়ে গেল। হোটেল যারা চালাইতো, 2টা ছেলে ছিল, ওরা তখন আর চালাইতে পারতেছিল না, হোটেলটা বন্ধ করে দিল। 15-20 দিন হোটেল বন্ধ থাকলো। 15-20 দিন পরে আমি গেলাম, যাওয়ার পরে তখন আমার বউ কিন্তু আর আসলো না। গিয়ে হোটেলটা আমি সম্পূর্ণভাবে ছেড়ে দিলাম, বিক্রি করে দিলাম। বিক্রি করে দিয়ে কিছু টাকা পাইছি, এখন ওই টাকা দিয়ে আমি তখন বাড়িতে আসছি। এখন আমি আর করবোটা কি? আমার তো আর ধরেন আর কোনো গতিও নাই, পকেটেও তেমন কোনো টাকা নাই, এবং কোনো কিছুই তো নাই। তখন আমি এই বাড়ির মধ্যে পড়ে আসি, 1 দিন 2 দিন 3 দিন করে সময়গুলো যাচ্ছে। এরকমভাবে সময়গুলো কাটতে কাটতে আমার পকেট যখন পরিপূর্ণভাবে খালি, ছোটো বোন জামাই ফোন দেয় যে ভাই আমাদের বাড়িতে আসেন। এরপর আমার বাবার অনেক ওষুধের টাকা লাগে, বাবা অসুস্থ, মায়েরও শারীরিক অবস্থা ভালো না, আম্মুর জন্যও টাকা লাগে। তখন পারিবারিক অবস্থা, নিজের ব্যক্তি অবস্থা তখন এতটাই হীনমন্য হয়ে গেল যে আমি আসলে আর এই বিষয়গুলো নিতে পারতেছিলাম না, যে আমি এখন কি করব, কোথায় যাব, কি করব, এবং সব কিছু মিলিয়ে জানি কেমন হয়ে যাচ্ছিলাম, নিজেকে নিজে আর কন্ট্রোল করতে পারতেছিলাম না।
তখন আমাদের এলাকার কিছু ছেলে আছে, আমাদের এলাকাতে আবার মাইক্রোবাসের গ্যারেজ আছে, তো মাইক্রোবাস চালায়। তা ওদের সাথে বসে থেকে একদিন এক ছেলে বলতেছে, ভাই চলেন ঢাকায় যাবো, এয়ারপোর্টের একটা ভাড়া আসছে, একটা যাত্রী নিয়ে আসবো, চলেন। আপনি তো গান শুনতে পছন্দ করেন, ওই সময় কিন্তু আসিফের গান শুনতাম, কুমিল্লার কণ্ঠশিল্পী, ওনার খুব বিরোহী গানগুলো ভালো লাগতো, বিরোহের গান শুনতাম প্রথম থেকে, আমি ওনার অনেক পাগল ভক্ত। তা আমাকে বলে, ভাই আসিফের গান লাগাই দিবো, গান শুনতে শুনতে যাবো, চলেন। তা ওর কথা মতো আমি তখন এই ঢাকার উদ্দেশ্যে রওনা দিলাম মাইক্রোবাস নিয়ে। তা এরপরেও মাইক্রোবাসের মধ্যে বসে গান টান শুনতেছি, ভালোই লাগলো। এরপর ওরে বললাম যে, সুজন তুই এরপর আবার কবে যাইবি, বাইরে লয়ে যাইস? পরে বলো, ভাই কালকে তো ভাড়া একটা আছে, যাইবেন নাকি? আমি চল কালকে আবার যাবো। তো ওই যে যাত্রী আনার জন্য ও তো যায়, ধরেন 2-1 জন নিয়ে যায়, আমি তখন ওর পাশের সিটে বইসা হেল্পার হিসাবে যাই, গান শুনে আমার ভালোই লাগে। মানে সারাটা রাত একদম নিরিবিলি রাস্তা, বৃষ্টি হলে মুষলধারে বৃষ্টি বাতাস, এগুলোর মাঝে আমি গান শুনতে শুনতে যাই, আমার পছন্দের গান বাজাই, খুব ভালোই লাগে, মানে অত্যন্ত ভালো লাগে। অ্যান্ড এভাবে কাটতে কাটতে একটা পর্যায়ে আমি ওই সুজনের সাথে কন্টিনিউ ঢাকাতে যাতায়াত করতাম, আইতাম যাইতাম। এমন করতে করতে ভাবলাম হাতটা একটু ক্লিয়ার হয়ে যাক। আমার বউর সাথে কিন্তু আমার তখনও সম্পর্ক আছে, কিন্তু আমার বউ আমার বাড়িতে আসবে না, আমিও আমার বউয়ের বাড়িতে যাই না রাগ করে। এমন করতে করতে আমি তখন সুজনের গাড়িটা একটু করে চালাইতে শুরু করি। চালাইতে আমার হাতটা তখন মোটামুটি অনেকটাই ক্লিয়ার হয়ে যায়, হাত ক্লিয়ার হয়ে যায়। এবং হাত ক্লিয়ার হয়ে যাওয়ার পরে আমি তখন সুজনকে বললাম যে, সুজন আমি তোর মানে মাঝে মাঝে তোর সাথে যাবো, তুইও চালাবি আমিও চালাবো। তো এরকম করে যেতে যেতে একদিন আমি কিন্তু ওই সময় আমার বউ মুনিয়ারে অনেক ভালোবাসি, আমি কিন্তু অনেক ভালোবাসি। হয়তো রাগ করে আমি আমার শ্বশুরবাড়িতে যাই না বা বউর সাথে কথা বলি না, কিন্তু বউর জন্য আমার মন কাঁদে। মুনিয়াকে অনেক ভালোবাসি, ওকে যেন আমি বাঁচবো না, আমার অবস্থাটি এরকম। তা এক পর্যায়ে হলো কি, আমি বললাম যে এই ঢাকায় যাইতেছি, ঢাকা থেকে যাত্রী নিয়ে আসতেছি, এয়ারপোর্টে সৌদি আরবের একটা যাত্রী উঠে নিয়ে আসতেছি। ওই দিন আমি একাই গেছি, আমার সাথে সুজন যায়নি, একাই গেছে। তো আসতেছি, মানে আসার পথে হঠাৎ করে আমার মোবাইলে ফোন আসছে, আমার শাশুড়ি কল দিয়েছে। রাত তখন প্রায় 11টা সাড়ে 11টার মতো বাজে। ফোন দিয়ে আমার খুব গালাগালি করতেছে, অতিরিক্ত গালাগালি করতেছে। আমি তো ড্রাইভিং করতেছি, আমি যে আপনি আমার গালাগালি করতেছেন কেন, আমার অপরাধ কি? বলে, আমার মেয়ের আমি আজকে রাতের মধ্যে বিয়ে দিয়ে দিব। আমি বললাম, কী বললেন? উনি বলে, হ্যাঁ মেয়ের আজকে রাতের মধ্যে আমি বিয়ে দিয়ে দিব, এবং এই তোরে আমার মেয়ে এখন তালাক দিবে। আমি তখন বললাম যে, এইটা আপনি কী বলেন? বলে, তুই আমার মেয়ের তালাক দিন, আমার মেয়ে তোরে তালাক দিবে, তোদের মাঝে সারাচারি হয়ে যাক, আমি আজকে রাত আমার মেয়েরই বিয়ে দিব, এবং আজকে রাতের মধ্যে আমি বিয়ে দিয়ে দিব। আমি বললাম যে, আপনি কি পাগল হয়ে গেলেন? ওর সাথে আমার তালাক হবে কেন, আর আমি ওরে ছাড়বো বা কেন? আপনি বলেছেন আমি হোটেল ছেড়ে দিয়েছি, এখন তো আমার হোটেলে ব্যবসা করি না। ও আমাকে বলে, এখন হোটেলে ব্যবসা করস না ঠিক আছে, কিন্তু এখন তো তুই গাড়ি চালাস, তুই তো এখন ড্রাইভার। আমি কি আমার মেয়ের কোনো ড্রাইভারের কাছে বিয়ে দিব? যারা ড্রাইভিং করে, এরা নেশা করে, মদ খায়, খারাপ পথে চলে, এদের কাছে তো কখনো কোনো মেয়ে ভালো থাকতে পারে না। আমার মেয়ে তোর সাথে কখনোই ভালো থাকবে না, আমি ওর মেয়েকে কোনো ড্রাইভারের সাথে রাখবোই না, তুই তো এখন গাড়ি চালাস, এবং আজকে রাতের মধ্যে আমি আমার মেয়ের ভালো একটা ব্যবস্থা করে ফেলবো। আমি তখন বললাম, আপনি পাগলামি করেন না, এইসব বাতেন। তা আমি তখন এমন করতে করতে আসা গেলাম, প্রায় ভোর রাতের দিকে আমি আসলাম বরিশালে। আসার পরে খবর পাইলাম যে মুনিয়ার নাকি বিয়ে হয়ে গেছে, মানে রাতেই নাকি বিয়ে দিয়ে দিছে, এটা শুনলাম। শুনতে পারার পর আমি শ্বশুরবাড়ি দিয়ে গেলাম পরে তারা আমার সবাই ওদের এলাকার মানুষজন ধরে আমার মারলো, মাইরা বললো আমাকে বিদায় করে দিল, এবং মুনিয়ার থেকে আমাকে ডিভোর্স করাই দিল, মুনিয়া থেকে আমাকে ডিভোর্স দিছে। আমি তখন আমার আব্বা তো অসুস্থ, বাড়ির অন্য মানুষ আছে, ওদের কাছে গেলাম, সবাই আমার বলে, মেয়েটারে ছেড়ে দে, এই মেয়েটা খারাপ, ওর মা ওরে যেখানে বিয়ে দিছে এখানে বিয়ে করক, মা মেয়ে দুইটাই খারাপ, এক কথা আর বলিস না। আমি তখন চিন্তা করলাম, কিরে আমার ভাগ্যটা এরকম কেন? আমি ইতিরে ভালোবাসলাম, ইতির সাথে আমার যা হইলো যেটা হইলো, আমি মুনিয়ারে ভালোবাসলাম, মুনিয়ার সাথে আমার এটা হইলো, তাহলে আমার ভাগ্যটা তো খারাপ কেন? আমার লাইফে কেন কোনো মানুষ থাকে না? আমি কেন কাউকে আপন করে নিতে পারি না? আমার জীবনটা এত দুর্বিষহ কেন, এত কষ্ট কেন আমার জীবনে? ভিতরটায় তখন প্রচণ্ড রকমের কষ্ট হচ্ছিল, কোনো কিছু আসলে মানতে পারতেছিলাম না, বারবার কান্না করতেছিলাম যে, আল্লাহ এটা আমার কেন, আল্লাহ এটা কেন হচ্ছে, আল্লাহ আমি তো এটা মেনে নিতে পারতেছি না, আল্লাহ আমার এত কষ্ট কেন? খুব কান্নাকাটি করি, প্রচণ্ড কান্নাকাটি করি, এবং কান্নাকাটি করি তখন ভাড়াও মারি, মারি। মুনিয়ার কিন্তু বিয়ে হয়ে গেছে, অন্য কোথায় নাকি বিয়ে দিয়ে দিছে, আমাকে মুনিয়ার বাড়ির পাশে আইতে দেয় না, যাইতে দেয় না। এইসব কাটতে কাটতে একদিন আমি ঢাকায় যাওয়ার পথে ভাই আমি অ্যাক্সিডেন্ট করি। শুধু এই চিন্তায়, আর কিছুই না, খালি এই চিন্তায় আমি তখন অ্যাক্সিডেন্ট করি, এবং অ্যাক্সিডেন্ট করার পর আমার একটা পা পরিপূর্ণভাবে নষ্ট হয়ে যায়, পাটা সম্পূর্ণ নষ্ট হয়ে যায়, এবং পাটা যখন ভেঙে যায় হসপিটালে থাকি দীর্ঘ 2.5 মাসের মতো। আমার আব্বা মামা চিকিৎসা করে, সেবা করে, কিন্তু আমার পরিবারের কোনো, মানে আমার বউর পরিবারের মুনিয়া অথবা মুনিয়ার মা কেউ আমাকে একটাবারের জন্য দেখতে হসপিটালে আসে নাই। আমি তখন খুব খারাপ অবস্থার মধ্যে ছিলাম, হসপিটালে ভর্তি ছিলাম। সেখান থেকে আমি তখন বাড়িতে আসছি। আসার পরে আমার আব্বা বলে, আমাদের তো কোনো আর জায়গা সম্পত্তিও নেই, তেমন কিছুই নেই, একটা কাজ কর, একটু জায়গা বিক্রি করে দেখতো একটা ছোটোখাটো দোকান দিতে পারোস কিনা।
এবং ছোটোখাটো একটা দোকান দেয়, আমাকে এটা বলে। তাই আমি চিন্তা করলাম যে তাই তো আর করবে, এছাড়া তো আর কোনো লাইন নেই। পরে আমি আমাদের একটা জায়গা ছিল, ওটা বিক্রি করলাম, করে কিছু টাকা পেলাম। ওই টাকা দিয়ে আমি তখন এলাকাতে একটা দোকান দিলাম, মুদির দোকান। এবং মুদির দোকান চালাইতেছি, মুদির দোকান চলতেছে। তো আমার কিছু পোলাপাইন আছে না, এলাকার পোলাপাইন বন্ধুবান্ধব, ওরা সবসময় আমার বলে, ভাই আপনার বউ মেয়েটা ভালোই ছিল মুনিয়া, অথচ এই মুনিয়ার মা মুনিয়ার সংসারটা ভেঙে দিল। এই শাশুড়িটারে, আপনার শাশুড়িটার একটা শিক্ষা দেওয়া দরকার। আপনার শাশুড়ি এখন ইয়াং আছে, ওনার একটা শিক্ষা দেওয়া দরকার। আমি তখন বললাম, বেটা কী বলিস, আমি কিছুই শিক্ষা দিব? আমি আর কিসে শিক্ষা দিব? আমি তো নিজেই শিক্ষা পাইতে পাইতে আমার জীবন তো শেষ, আমার লাইফে তো আর কোনো শিক্ষা নাই। ও আমার বলে, ভাই এর একটা শিক্ষা দেওয়া দরকার। এরকম করে সবাই আমারে বলে শিক্ষা দেন। তা আমি আর কি শিক্ষা দেবো? আমি দোকানদারি করতেছি। এমন করতে করতে আমার এক দোকানের ছেলে আর কি, মানে দোকানের ছেলে বলতে আমার দোকানে মাঝে মাঝে আসে বসে, ওর নাম হচ্ছে কুদ্দুস। অ্যান্ড কুদ্দুস দেখি কোন মহিলার সাথে জানি কথা বলে, মানে সবাই বলো নাকি কোন মহিলার লোকে প্রেম করে। তাই আমি বলো যে কোন মহিলার লোকের প্রেম করো, দিয়ে একদিন কথা লাউড স্পিকার দিয়ে ভাইরে শোনো। ওই সময় কিন্তু আপনার ওই যে ইমো, হোয়াটসঅ্যাপ, ফেসবুক এসব কিন্তু অত ভালোভাবে প্রচলন হয় নাই। তখন ওই মোবাইলে মানুষ কথাবার্তা বলতো আর কি, মানে আপনার বাটন সিস্টেম ফোনগুলোই ছিল। তা একটা পর্যায়ে দেখা গেল কি, ও কথা বলে লাউড স্পিকার দিয়ে, এবার দিয়ে মনে হয় শাশুড়ির কণ্ঠ, মানে মুন্নির কণ্ঠ, মানে মুন্নি আমার ওই শাশুড়ি মার কণ্ঠ, মুনিয়ার আম্মার। আমি তখন বললাম, যে রে তুই যে প্রেম করস, মহিলার বাড়ি কই? বলো ভাই অমুক জায়গায়। আমি বলি, না রে, মহিলা মনে তোর লোকে বাটপারি করতেছে, এই মহিলার বাড়ি অমুক জায়গায় না, তুই মহিলার সাথে একদিন দেখা কর। মানে বলে, সত্যি ভাই দেখা করো? যে দেখা কর অমুক জায়গায় না, মহিলার লোকে দেখা কর। পরে এই মুনিয়াদের বাড়ির পাশে একটা রেস্টুরেন্টে তখন এই মুন্নিকে খবর দেয়, মানে মুনিয়ার মাকে খবর দেয় এই ছেলে। এবং আমিও ছদ্মবেশে, মানে আমিও ড্রেস পরিবর্তন করে যাই, দেখি যে ঠিকই এটা মুনিয়ার আম্মা মুন্নি, আমার শাশুড়ি। আমি তো দেখার পর অবাক হয়ে গেলাম, কিরে এই ছেলের সাথে এইখানে। এরপর আমি, ওই ছেলে কিন্তু আবার মানে কুদ্দুস কিন্তু আবার এমনি বিল্ডিংয়ের কাজ করতো, ইটের কাজ করতো এরকম আর কি। পরে আমি বললাম যে তুই ওনারা ছেড়ে দে। পরে বলে, ভাই আমি এমনি দুষ্টামি করে কথা বলি, আমি তুই ছেড়ে দে, নাম্বারটা আমার দিয়ে দে। ওই তখন আমার নাম্বারটা দিলেও পরে আমি তখন ওনার সাথে রং নাম্বারে কথা বলতে শুরু করি, মুখের মধ্যে মাপলার পেঁচাইয়া এমনি অমনি রং নাম্বারে কল দিই, মানে মিস কল দিলে ফোন করে। এবং ফোন করে ভাই এত সব মানে কথা বলে, মনে হয় যেন আমার খুব পরিচিত, আমি কেমন আছি, কি করতেছি, এরপরে আমার পারিবারিক অবস্থা, মানে নোংরা যত কথা আছে সব কথা মোবাইল ফোনে বলে। এবং দেখলাম যে, রে বাবা, এই মহিলা তো আসলেই ডিয়ারিং, মানে ফোনে কথা বলতে বলতে একরকম, মানে আমি ওনার সাথে ওনার প্রেমে পড়ে যাই, এমন একটা অবস্থা যে এত সব নোংরা কথা বলে, মনে হয় যেন ওনার বয়স এখনও 16-17 মধ্যে পড়ে আসছে এরকম। এমন করে 1 দিন 2 দিন 3 দিন অলওয়েজ আমার সাথে কথা বলে, কথা বলতে উনি কিন্তু জানে না যেটা আমি ওনার মেয়ের জামাই। এবং একটা পর্যায়ে ওনার সাথে আমার প্রেম ভালোবাসা হয়ে যায়, মোটামুটি একটা প্রেম ভালোবাসা পর্যায়ে চলে আসি। এবং সবসময় তারে ফোন দিই, সেও আমারে ফোন দেয়, আমি কোথায় আছি, কী করতেছি, আমাকে নিয়ে তার অনেক টেনশন। আমিও তারা জিজ্ঞেস করি, তুমি কী করো, কোথায় আছো, আমি তারা নিয়ে খুব টেনশন করি। এরকম করতে পোলাবাইন আমারে বলতেছে, ভাই মহিলাটার একদিন ধরে একটা উচিত শিক্ষা দিয়ে দিই। আমি তখন বললাম যে উচিত শিক্ষা না, আমি মহিলারে বিয়ে করবো ডাইরেক্ট। পোলাবাইন সবাই বলতেছে, সবাই আমার বলে, ভাই আপনি বলেন কি বিয়ে করবেন? মানে আমি বলি, হ্যাঁ আমি মহিলারে বিয়ে করবো। যেহেতু এই মুনিয়ারে আমার কাছ থেকে নিয়ে গেছে, আমার সংসারটা ভেঙে দিছে, তাহলে আমি এই মহিলার বিয়ে করবো। এই মহিলারে বিয়ে কইরা আমি মহিলার মেয়ের উপরে প্রতিশোধ দেবো। আমার মান সম্মান যেমন করে নষ্ট করছে, আমি মহিলার মান সম্মানও তেমন করে নষ্ট করবো। একথা বলার পরে পোলাবাইন বলে, তাইলে ভাই ঠিক আছে, কী করতে হবে? আমি বললাম যে আমি অমুক হোটেলে মহিলারে খবর দিব, মহিলা যখন আমার সাথে অমুক হোটেলে দেখা করতে আইব, তোরা সবাই যাইবি, দৌড়বি, ধরে এনে বিয়ে পড়াই দিবি। আমারে বলে, আমি বললাম যে ঠিক আছে। এরা বলে, হ ভাই কথা ঠিক আছে, তাহলে একদম বাস্তব, আপনি কবে ডেট করেন, ওই ডেটে আপনার মহিলারে কল দেবেন, মহিলা এলে আমরা সব গিয়া কাজের যেতে ওইখানে বিয়ে পড়াই দিব। আমি যে ঠিক আছে, ওকে। এরকম করে কথা বলি, মানে সহজে কিন্তু আসতে রাজি হয় না। ওনার যে একটা মেয়ে আছে মুনিয়া, এটাও বলে না, মেয়ের যে বিয়ে হয়েছে সেটাও বলে না। এবং শুনলে আপনারা অবাক হয়ে যাবেন যে ওনার যে বিয়ে হয়েছে উনি এটাও বলে না। উনি বলে উনি এক ছেলের সাথে প্রেম করতে ভালোবাসতো, ওই ছেলে তাকে ছাকা দিচ্ছে, তার সাথে বেইমানি করছে, এরপর উনি বিয়ে শাদী করে নাই, কাউকে বিয়ে করে নাই। এবং ওনার যে মূল ঠিকানাটা, ওই ঠিকানাটাও কিন্তু আমারে বলে নাই। উনি বলে ওনার বাড়ি বরিশাল শহরে, আমাদের ঠিকানা উজিরপুর, বা যাই হোক আমাদের ওই ঠিকানা কিন্তু সে আর বলে না, আমাদের গ্রামের ঠিকানাটা কিন্তু সে বলে না, সে বলে তার বাড়ি নাকি বরিশাল শহরে। তো যাই হোক, এমন করে কথা বলতে একটা পর্যায়ে আমি তারা বললাম যে ঠিক আছে আসো, আমরা অমুক জায়গায় একটু দেখা করি। অনেকদিন পটানোর পরে এক পর্যায়ে বলতেছে, আচ্ছা ঠিক আছে আসবো। তো এখানে আসার মঞ্চ আমি 3 তলা আমার হোটেলে আসি, রুম নাম্বার বলে দিই, তুমি ডাইরেক্ট 2 তলা দিয়ে আমি রুম বুকিং দিয়ে রাখছি, তুমি চলে আসো।
আমি আগে হোটেল রুমে যেয়ে বসেছি, পোলাপানের সাথে কথা চলতেছে, পোলাপাই লাইনে আছে। এবং একটা পর্যায়ে তখন আমি রুম নাম্বার বলছি, এত তালায় উঠে রুমে ঢুকেই দেখতেছে যে রুমের ভিতরে আমারে দেখার পর তো তার মাথায় তখন আসমান ভেঙে পড়ছে। আমারে বলে যে, এই আকাশ তুমি এখানে? আমি বললাম, হ্যাঁ, তুমি তো আমার সাথে কথা বলছো। পরে বলে, বেয়াদব, তুমি আমার মেয়ের জামাই। আমি বলি, কী বলো? আমি তোমার মেয়ের জামাই? তোমার কি বিয়ে হয়েছে নাকি? পরে বলে, এই বেয়াদব, কী বলতেছিস তুই এগুলা? আমি বললাম, আরে না, বেয়াদবি তো আমি করি নাই, প্রতি রাতে তো তুমি আমার সাথে বেয়াদবি করতা, আমার সাথে শুইতা, আমার সাথে এটা করতো ওইটা করতো, আমার এটা করবা ওইটা করবে, তুমি কইতা, আমি তো এগুলো বলতাম না। আমার বলে, বেয়াদব, তুই আমার মেয়ের জামাই হলে তুই কীভাবে আমার সাথে কথা বললি? তুই কীভাবে পারলি? আমি বলি, তুই তো তার চেয়েও বড় বেয়াদব। তোর এত বড় একটা বিয়াতি মেয়েরে বিয়া দিছস, শুনলাম মেয়ের ঘরেও নাতিপুতি হয়েছে, সেই তুই কী করে পারস এরকম ছোটো ছোটো পোলাহানের সাথে ফোনে কথা বলতে? তোর শরীরের ভিতরে এতটা পানি কেন? পরে আমার বলে, তুই বলবি না যে তুই আকাশ, তুই 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 তোর নামটাও আমার কাছে গোপন করছস, তুই তো আমার এই ঠিকানা দেশ নাই, তুই তো বলছিস বরিশাল শহরে তোর বাড়ি। আমি বললাম, হ্যাঁ, তুইও তো বলছিস বরিশাল শহরে তোর বাড়ি কি বরিশাল শহরে? আমার বলে, আচ্ছা যা হবার তা হয়েছে, ঠিক আছে, আমার ভুল হয়ে গেছে, আমি যাইগা। বলে, কই যাবি তারা? এই বলে হাত চেপে ধরছি, এবং হাত চেপে ধরার পরে পোলাপান এসে দরজা ঠোকানো শুরু করছে। দরজা খুলছে, 8-10টা পোলাপান রুমে ঢুকছে। ঢুকার পরে বলে, ভাই আপনাদের সম্পর্ক? পোলাপান এগুলোর ও চিনে গেছে, মানে মুনিয়ার মা চিনে গেছে। বলতে, স্যার এগুলো তোর এলাকার পোলাপাইন? এলে, হ্যাঁ, আমার এলাকার পোলাপাইন। তাহলে এগুলোর কেন আছে? বলে, তোরা এখন বিয়ে করবো। বলে, এইটা করা ঠিক হবে না। আমি কি ঠিক হবে না? এই কাজই লয়ে আয়। পোলাপান কাজে নিয়ে আসছে, আনার পরে বলতেছে, বিয়ে করেন, যদি বিয়ে না করেন তাহলে সমস্যা হইব, যদি আপনি বিয়ে না করেন তাহলে কিন্তু সমস্যা হইব, একটা ঝামেলা হইব, আমরা কিন্তু থানায় পুলিশ টুলিশ কল দিয়ে ওনারা কিন্তু থানাতে ঢুকিয়ে দিব, এবং যদি জেল খাটতে না চান, থানা হাজতে যেতে না চান, তাহলে বিয়েটা করে ফেলেন। তখন এই মহিলা গিয়ে একবার ওর পায়ে ধরে, বাবা, আমার একটা মেয়ে আছে, আমার মেয়েটার বিয়ে হয়েছে, আমার নাতিন আছে, নাতনি আছে, আমার মেয়ের সংসারটা ভেঙে যাবে, তোমরা এই বুড়ো বয়সে আমার এই কাজটা আর করো না। পোলাপান সবাই বলতেছে, আপনি তো ভাইয়ের সংসারটা ভেঙে দিয়েছেন, ভাই তো আপনার মেয়ের নিয়ে খুব সুখে শান্তিতেই সংসার করতেছিল, আপনি তো ভাইয়ের সংসারটা ভাঙছেন, আপনি তো ভাইয়ের দুঃখ বুঝেন নাই, এখন আপনার দুঃখ আমরা বুঝতে যাবো কোন দুঃখে? কোনো কথা নাই, আপনি এখনই বিয়ে করা লাগবো, আপনার দ্বিতীয় কোনো কথা আমরা শুনবো না। এই বলে পোলাপাইন সবাই যখন প্রেশার দেওয়ার পর একবারে মহিলা তখন আর নরম হয়ে যায়, পোলাপাইন তখন কাজী ডেকে নিয়ে আসে, এবং এই তদনগদ এই জায়গার ভিতরে তখন এই মহিলার সাথে আমার বিয়ে হয়। কলমা পড়ায় দেয়, কলমা পরে বিয়ে করাই দেয়, এবং বিয়ে করাই দেওয়ার পরে এই মহিলারে নিয়ে তখন আমার এই হোটেলের মধ্যে রাইখা পোলাপাইন চলে যায়। মহিলার আমার সাথে 1 মিনিটও থাকে না, পোলাপাইন গেলে পরে আমার ধাক্কে ও বেরিয়ে যায়, এবং বেরিয়ে গেলে পরে আমার এলাকার পোলাপাইন এলাকাতে গিয়া, মানে মুনিয়াদের গ্রাম, আমাদের গ্রাম, সব গ্রাম এটা রটায় দেয় যে এই ঘটনা, আমি মুনিয়ার মারে বিয়ে করে ফেলছি। মুহূর্তের মধ্যে আমার বাবা তখন আমার ফোন দেবে, তখন বরিশালে। বাবা আমারে জিজ্ঞেস করে, বাবা অনেক অসুস্থ তখনও, বাবা আমারে বলে, কিরে বাবা এই ঘটনা? বলে, হ বাবা, আমি এটা করে ফেলছি, মহিলা আমার সংসার ভেঙে দিছে, আমি মহিলারে কলঙ্কিত করছি। আমার আব্বা বলে, তুই তো মহিলারে কলঙ্কিত করছ না, তুই তো আমারে কলঙ্কিত করছস, তুই আমার সন্তান হইয়া কি করে পারলি শাশুড়িরই বিয়ে করতে? আমি মুখ দেখাবো কেমনে? বাবারে, আমি তোর আমার কসম দিয়ে বললাম, তুই যদি কোনোদিন আমার বাড়ির বিটার মধ্যে পা দেস, আমি নিজে আত্মহত্যা করবো। যে আব্বা এটা আপনি আমার কি বলেন? আব্বা বলে, হ্যাঁ, তুই যদি কোনোদিন আমার বাড়ির ত্রিসীমানায় আসিস বাবা, আমি আত্মহত্যা করবো, আমি তোর মতো সন্তান চাই না, তুই কীভাবে পালি এই কাজ করতে? এবার আমার কাছে মনে হলো যে আমি মুনিয়ার মায়ের উপর প্রতিশোধ নিতে গিয়ে আমি নিজের উপর প্রতিশোধ নিয়ে নিছি। আমি মুনিয়ার মায়ের ক্ষতি করতে গিয়ে আমি নিজের ক্ষতি করে বসছি। আমার মাও একই কথাই আমাকে বলে যে, তুই আর কোনোদিন আমাদের বাড়ির মধ্যে আসবি না, তুই যে আমাদের সন্তান, এটা আমরা মন থেকে ডিলিট করে দিছি। এবং এলাকাতে আমাকে নিয়ে তখন চি সবাই মিলে আমাকে নিয়ে দূর পরিকল্পনা, সবাই আমাকে নিয়ে বাজে কথাবার্তা, খারাপ কথাবার্তা, কেউ আর আমার কোনো কথা শুনতেই পারে না। সবাই বলে এই ছেলে বাজে, এবং এই ছেলে তার শাশুড়িকে বিয়ে করে ফেলছে, এমন একটা অবস্থা। এবং একইভাবে মুনিয়ার মা মুন্নি তখন গিয়ে থানাতে আমার নামে একটা মামলা দায়ের করে। আমি তাকে উঠাই নিছি, জোর করে উঠাই নিয়ে হোটেলে তার অশ্লীলতা হানি করছি, তার দর্শন করার চেষ্টা করছি, এবং আমি তারে বিয়ে করছি বা এগুলো বলে সে গুন্ডা পান্ডা দিয়ে মোটামুটি আমার নামে একটা ভালো মামলা দায়ের করায় দেয়। এবং ওই মামলা সূত্রপাতে প্রতিদিন বাড়িতে পুলিশ আসে যায়। একটা পর্যায়ে আমার বাড়িতে যাওয়া বন্ধ হয়ে গেছে। আমার যে দোকানপাটগুলো ছিল, আমার সাথে যে বন্ধুবান্ধবরা চলাফেরা করতো, যারা আমাকে আর মুনিয়ার মাকে বিয়ে পড়াই দিছে, এরা আমার দোকানটারে ভাঙিয়া দোকানের ভিতরে যত ঠান্ডা খাবার টাবার যা ছিল সব খেয়ে শেষ করে ফেলছে। আমার দোকানটারে তারা লুট করে ফেলছে। আমি আর দোকানের মধ্যে ঢুকতে পারিনি। একে তো একটা পা নাই, তার উপরে দোকানও নাই। এবং আমি তখন এই বরিশাল শহরে হুন্ন হয়ে কখনো এই দিকে, কখনো ওই দিকে, কখনো এইখানে, কখনো ওইখানে, অনেক জায়গায় ঘুরে বেড়াচ্ছি, কোথাও থাকতে পারতেছি না। একবার যে আমার ফোন আইসা বলে আমার এলাকার পোলাপানি যে, ভাই আপনি এলাকা থেকে চলে যান,
কারণ পুলিশ বুঝে গেছে আপনি বরিশাল শহরে আছেন, আপনি কিন্তু রেড দিয়ে ধরে ফেলবে। পুলিশ কিন্তু আপনাকে শিয়াল কুকুরের মতো খুঁজতেছে, যেখানে পাবে এখানে কিন্তু আপনি ধরে ফেলবে। আপনি ভাই বরিশাল শহর থেকে চলে যান। আমি তখন বরিশাল ছেড়ে পরে ঢাকাতে চলে আসি। ঢাকাতে আসার পরে আগে যেখানে কাজ করতাম, বিভিন্ন কাজের সন্ধানে যাই লন্ড্রির দোকানে আমাকে কাজ দেয় না, যেহেতু আমার পা নাই। এই জায়গায় ওই জায়গায় অনেক জায়গায় কাজ খুঁজি, দীর্ঘ প্রায় 2-3টা মাসের মতো কাজ খুঁজি। কত দিন না খেয়ে না দে রাস্তার পাশে ঘুমাইছে তার কোনো হিসাব নাই। এবং ঢাকাতে থাকা অবস্থায় খবর পাইছি যে আমার বাবা মারা গেছে, কিন্তু বাবার কবরে মাটি দিতে আমি যাইতে পারি নাই। আমার বোন জামাইরা ডিরেক্টলি বলছে আমি যদি আমার বাবার কবরে মাটি দিই তারা তাইলে আমার 3টা বোন আছে, 3টা বোনরে তারা তালাক দিয়ে দিবে। বোন জামাইরা ডাইরেক্ট বলছে আমি যদি কোনোদিন আমার বোনেরা যদি আমার ভাই পরিচয় দেয় এবং আমি যদি কোনোদিন আমাদের বোনের বাড়িতে যাই তাহলে তারা আমার বোনকে ছেড়ে দেবে, আমার বোনকে তালাক করে দেবে, এরকমভাবে বলছে। যার জন্য বাবার কবরে মাটি দিতেও আমি ভাই ঢাকাতে যাইতে পারি নাই, ঢাকা থেকে গ্রামে যাইতে পারি নাই, বাবার কবরে মাটি দিতে পারি নাই। বাবা মারা যাওয়ার পরে তখন আমি চিহ্ন ছান্ন মতো ঢাকায় ঘোরাফেরা করি, এইখানে ওইখানে ওই ঘোরাফেরা করি, কখনো রাস্তার ঘাটে, কখনো রেলঘাটে, কখনো বাস স্টেশনে, এরকম করে ঘুমাইতে এক লোকের মায়া লাগে বলতে আমি তার কাছে আমার এই কথাবার্তাগুলো বলি। উনি একটা স্টেশনে বাস স্টেশনের উনি দোকান আছে, বাস স্টেশনে ওনার দোকান আছে। পরে দিনে আমারে বললো যে দেখ এখানে তো কোনো বাথরুম নেই, কোনো প্রস্রাব পায়খানার ব্যবস্থা নেই, স্ট্যান্ডের ভিতরে আমি একটা প্রস্রাব পায়খানার এই বাথরুম খুলবো, এটাতে তুই পাহারা দিবি, পায়খানা করলে 10 টাকা, প্রস্রাব করলে 5 টাকা করে নিবি, আমি এটা করবো। আমি ভাই তাইলে করেন। এরপর উনি 3টা টয়লেট এবং 3টা প্রস্রাবখানা তৈরি করলো, করে আমাকে এটার ম্যানেজার বানাই দিল। সেই থেকে আজকে 1 বছর 2 বছর না, প্রায় আপনার 10-12 বছরের মতো হয়ে গেছে আমি এই বাথরুম পাহারা দিই। বা এখন বাথরুমগুলো অনেক বড় করছে এবং স্টেশনে অনেক বড় একটা বাথরুম। আমি নিজে কিছু লোক রাখছি, রাইখে এটা দেখভাল করি, এটা দেখাশোনা করি। বাবা মার আমার কোনো খোঁজ খবর নেয় নাই এবং আমার আব্বা জীবিত থাকা অবস্থায় তার জায়গা সম্পত্তি সব তার 3 মেয়ের নামে ভাগ করে দিছে। আমাকে কোনো কিছুই দেয় নাই, আমি কিছুই পাই না বাবার কাছে। সয় সম্পত্তি বাবা সব ভাগ করে 3 মেয়ের নামে দিয়ে দিছে, আমাকে কিছুই দেয় না। এবং আমি আজ পর্যন্ত ঢাকা শহরের অমুক জায়গায় আমি এখনও টয়লেট পাহারা দিই, প্রস্রাব করলে 5 টাকা, পায়খানা করলে 10 টাকা, এটা নিয়ে আমার জীবন চলে। আপন ভাই একটা পা নাই, কোনো কাজও করতে পারি না, কারোর সামনে যেতেও পারি না, তা আমি তো বসেই থাকি। বসে থাকা অবস্থায় ধরেন তো কোনো কাজ নেই, হেডফোন কানে দিয়ে আপনার গল্পগুলো শুনি, ভালো লাগে এবং সেখান থেকে আমার জীবনে ঘটে যে মর্মান্তিক ঘটনাগুলো আপনাকে জানালাম। যদি আপনার কাছে মনে হয় যে আপনি এগুলো প্রচার করবেন তাহলে করতে পারেন। অন্তত এটা প্রচার করলে কিছু মানুষ সতর্ক হবে, কেউ আর রাগের বশবর্তী হয়ে আমার মতো নিজের জীবনের এত বড় ক্ষতি করবে না। আপন ভাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আপনার জন্য দোয়া ভালোবাসা। এবং ঢাকায় আসলে যদি পারেনি অদম ভাইটার একটু ফোন দিয়েন, আমি ওই জায়গায় আছি। আসসালামু আলাইকুম। প্রিয় বন্ধুগণ, বাইরে মুষলধারে বৃষ্টি হচ্ছে এবং অনেক দিন পরে আজকে প্রায় 1 মাস একদম খাকা রোদে পুরো বাংলা যেন পুড়ে যাচ্ছিল, এমন একটা অবস্থা। সে জায়গায় এত বৃষ্টি, আলহামদুলিল্লাহ সবার অনেক ভালো লাগবে। আজকে রাতে স্পেশালি সবার অনেক ভালো ঘুম আসবে আশা করি। আজকের এই গল্পের প্রসঙ্গে জাস্ট এইটুকুনি বলি যে আমি বারবার একটা জিনিস আপনাদেরকে বলি যে সেটা হচ্ছে ক্ষমা করে দিবেন। ক্ষমা হচ্ছে পরম ধর্ম। ক্ষমার চেয়েও বড় প্রতিশোধ আর কিছু হতে পারে না। আপনি কাউকে ক্ষমা করে দিবেন, এটাই হচ্ছে তার উপর নেওয়া বড় প্রতিশোধ। ধরেন একটা মানুষ আপনার অনেক ক্ষতি করছে, আপনার এত ক্ষতি করছে যেটা বলার মতো না, কিন্তু আপনি ওই মানুষটাকে ক্ষমা করে দিলেন, তাকে দেখলেও তাকে হাসি দেওয়া কথা বলেন, তার সাথে কোনো রাগ দেখান না। এইরকম যদি আপনি তার সাথে করেন তাহলে এই মানুষটা নিজে নিজে চিন্তা করতে থাকবে, আরে কী রে, এরে আমি এত ক্ষতি করলাম, এত কিছু করলাম, অথচ আমার কোনো ক্ষতিই করলো না, ও সব হাসি মুখে মেনে নিচ্ছে, আমাকে দেখার পরও কিছুই করে না। এই জিনিসগুলো তাকে তার ভিতরে যে মানুষের যে মনুষ্যত্ব আছে ওইটা অনুতপ্ত হতে হতে সে নিজে নিজে কষ্ট পেতে পেতে শেষ হয়ে যাবে। আপনি তাকে কষ্ট দিতে হবে না। এবার আপনি যদি মনে করেন যে না, ও আমার ক্ষতি করছে, আমি তার উপর প্রতিশোধ দিব, এইটা চিন্তা করতে 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 আপনি নিজেকে নিজেই ক্ষতি করতেছেন। তার উপর কীভাবে প্রতিশোধ দিবেন, কীভাবে নেবেন এটা প্ল্যানিং করতে করতে আপনি নিজেকে নিজে কষ্ট দিচ্ছেন। এই জন্য আমি একটা কথাই বলবো, ক্ষমা করে দেন। যে যতই অন্যায় করুক, যতই অপরাধ করুক, এক কথায় ক্ষমা করে দেন। ক্ষমা করে দিলে আপনিও ভালো থাকবেন এবং যে আপনার ক্ষতি করেছে সেই শাস্তি পাবে, হয় দুনিয়াতে না হয় পরপারে। আর বিচার করার জন্য তো আসমানের উপরে আশ্বাজিম আছেই,
দুনিয়াতে আর কিছুর বিচার করবেন, তার উপরে ছেড়ে দিন। তিনিই পৃথিবীর সবচেয়ে বড় বিচারক, তার বিচারের জন্য না হয় অপেক্ষা করেন। ভালো থাকেন, সুস্থ থাকেন, এই শুভকামনায় আজকের মতো এখানেই বিদায়। দেখা হবে অন্যদিন অন্য কারো বাস্তব জীবনের গল্প নিয়ে। আল্লাহ হাফেজ অ্যান্ড আসসালামু আলাইকুম।